আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুর, কি অবস্থা? হ্যালো স্যার। সবাই জয়েন করে ফেলতেছে অলরেডি। সো আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আর কি সলভ করব, বুঝছো? ফার্স্টে চ্যাপ্টার 6 থেকে শুরু করব। চ্যাপ্টার 6 এর প্রবলেম শেষ হয়ে গেলে চ্যাপ্টার 7, 8, 9 এরকম। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি কে অবস্থা বলো তো আজিজুল? আমি? ও আচ্ছা, চিনে ফেলছে। হ্যাঁ হ্যাঁ। আমার তো ভুলে গেছো। না, ভুলে যাওয়ার কি আছে? 4 মাস হয়ে যেতেছে তো, 17 তারিখে। ইকুয়ালি দিন এটা যে কেমনে যাইতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। মজাই আছে এই কোয়ারেন্টাইন। হ্যাঁ হ্যাঁ, খুব মজা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ফাহিম? এই তো আলহামদুলিল্লাহ, এতদিনে একটু ভালো। আচ্ছা, সো তাহলে আই হোপ তোমরা সবাই এরকম লিস্ট বানায় রাখছো, আর এট লিস্ট এরকম চ্যাপ্টার বাই চ্যাপ্টার যখন নাকি বলবো তোমাদের পিডিএফটা তোমরা স্ক্রল করলে পরে দেখতে পারবা যে অ্যাকচুয়ালি তোমাদের কোনটা কোনটা প্রবলেম আছে। এন্ড যাদের নাকি নাম ঠিকমতো লেখা নাই, মাত্র একজন আসছে যে রেডমি নোট 8, তার নাম আর কি নিজের নামটা লিখতে হবে। এন্ড স্ক্রিন দেখা যাইতেছে না? স্ক্রিনের শেয়ার এটা। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো তাহলে পরে এটা ভালো। আর আজকের ক্লাস করার পর তোমরা নিজেরা একটা জিনিস ওরকম ডিসাইড করো যে তোমাদের অ্যাকচুয়ালি যে ভিডিও দিয়ে দেই যে ওইটা না দিয়ে কি তোমাদের লাইভ ক্লাস নিলে কেমন হয়। ওকে, লাইভ ক্লাস ভালো হয় ভাই। লাইভ ক্লাস ভালো হয় না করে। না স্যার, লাইভ ক্লাস ভালো হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ভোট করি ভাইয়া, সমস্যা নেই তো। ঠিক আছে, আমি বুঝতেছি যে অনেক আসলে বোর্ড তাহলে লাগে লাইভ ভিডিও ক্লাস ক্লাসের করতে। দিকেই বেশি ভোট চলে হ্যাঁ, যাবে ভিডিও অলরেডি। আমি বলি, ভিডিও ক্লাসটা করতে গেলে আমার নিজেই মন উঠেছে, 53 মিনিট এগুলো দেখা নিজেরই মন উঠেছে। এখন ভাই এখানের মধ্যে ভিডিও আমার টাইম তো দেখার পরে এই তো আমি তো হ্যাঁ নিজে তো মনে করো যে এই বড় ভিডিও বানানো তো আমার নিজেরও তো কষ্ট হয়, কিন্তু মেইন জিনিসটা হলো যে একটা জিনিস পুরোপুরি বোঝানোর জন্য ওরকম যদি এক্সপ্লেন না করি, হ্যাঁ, যে ভিডিও যদি সেলফ এক্সপ্লেনেটরি না হয় তো তাইলে পরে যে আবার তোমাদেরই আবার আমার কাছে কোশ্চেন করতে হবে, আর এমন মনে হইতে পারে যে তুষার ভাই যেটা বুঝাইতেছে এটা বুঝতেছি না। ঠিক আছে, এমন সমস্যা হইতে পারে। তো এর জন্য ভিডিওটা এরকম লম্বা হয় যে প্রত্যেকটা জিনিস এরকম ডিটেইলে এক্সপ্লেন করে করে এরপর বলতে হয়। হ্যাঁ, এটা দেখা করা যায় না যে ইউটিউবে মানে সময় না দেখা এরকম কোনো ব্যবস্থা নেই যে তুমি আপলোড দিলা সবাই এটা দেখতে পারলাম না, এমনি যেতেই থাকলো লাইফের মতো। ওই জিনিসটা দেখি যে আমাদের যদি লাইভ ক্লাসে শিফট করতে হয় তো তাহলে পরে আমরা এটা লাইভ ক্লাসে শিফট করব, এটা প্রবলেম নাই। ওকে, আচ্ছা, সো তাহলে অনেকজন অলরেডি জয়েন করে ফেলছে, সো উই উইল নাও আর স্টার্ট উইথ ইউজুয়াল এর আওয়ার। জন্যই তুই আমার আগে জিজ্ঞাসা করতি, তাই না? কতক্ষণ ভিডিও? তুই আরে যদি বলি তুই যে এখনো 12টা ক্লাস করছ তখন ভাইয়া কি করবে? ও আমার সাথে কথাবার্তা বলছে, জানা রাখছে। জায়গা মতন ধরা, তাই না? আচ্ছা, সো তাহলে অলরেডি আমাদের মোর দেন 30 পিপল জয়েন করে ফেলছে, সো উই উইল নাও স্টার্ট উইথ আওয়ার প্রবলেম সলভিং। ফার্স্ট অফ অল চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাব আমরা মেইনলি। ওকে, সো উই উইল স্টার্ট উইথ চ্যাপ্টার 6। হ্যাঁ, ওকে, we will start with chapter 6. এখন চ্যাপ্টার 6 এ আমরা তোমাদের প্রবলেমের লিস্ট থাকলে পরে তো ভালো, আমি মেইন যে কাজটা করব। হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ অফ অল হ্যাঁ, একটা আমি প্রবলেম আছে। আচ্ছা, চ্যাপ্টার 6 না, সরি, তো এখন আমি ফার্স্টে চ্যাপ্টার 6 এর পিডিএফ টার মধ্যে যাই। সো দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, পিডিএফটা দেখতে পাইতেছো না সবাই? জি ভাই। ওকে, সো তাহলে হ্যাঁ ভাই, চ্যাপ্টার 6, এখানে কোশ্চেনের নাম্বার গুলা রিনেম করা হয় নাই, বুঝছো? এর জন্য মার্ক স্কিমের অ্যান্সার গুলা এরকম ওয়েতে দেওয়া আছে। এই যে এখানের মধ্যে দেখো চ্যাপ্টার 6, দেখছো চ্যাপ্টার 6 কোশ্চেন নাম্বার 3। তো এখানে মার্ক স্কিমের মধ্যেও কি দেওয়া, না মার্ক স্কিমের মধ্যেও সেম জিনিস দেওয়া থাকবে। মার্ক স্কিমটা ওপেন করি, যে মার্ক স্কিমের মধ্যে দেখো চ্যাপ্টার 6 এর ফার্স্টে কি, চ্যাপ্টার 6 এর ফার্স্টে কোশ্চেন নাম্বার 3। সো তাহলে ওই সিরিয়ালেই সবকিছু দেওয়া আছে। ওকে, হ্যাঁ, পেজ হ্যাঁ বলো। নাম্বার 1 2 3। আচ্ছা, 1 পেজ 2 নাম্বার 3 দেখবা না, পেজ 4। নাম্বার দেখবা না, পেজ নাম্বার ওয়াইজ কোনো কিছু সাজানো নাই।
যে পেজ আচ্ছা, নাম্বার আচ্ছা। পিডিএফ এর পেজ নাম্বার দেখতে পারো, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে করে ওটাই দেখতে বলতেছি। গেলে তখন ইয়ে হবে। ওটাই বলতেছি ভাই, 1 2 3 4 5 নাম্বার পেজে একটা আছে না, ওই যে নর্থ সাউথ রেডিওর একটা আছে সাউন্ড নিয়ে, ওটা পারবো আচ্ছা, না। এইখানের মধ্যে ফার্স্টে দেখো আমি যে কয়টা কাজ করব, ফার্স্ট এর দিকে আমি কয়টা কোশ্চেন সিরিয়াল ওয়াইজ তোমাদেরকে সলভ করে দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে করে সলভ করতে হবে। সো ওয়েন আই উইল বি এক্সপ্লেনিং দোজ, তোমাদের অনেকগুলি অ্যান্সার নিজেদেরই আপনা আপনি ক্লিয়ার হয়ে যাবে, যে তোমাদের প্রবলেমের লিস্টের মধ্যে তোমরা লিখে রাখছিলে এমন হইতে পারে, বাট আফটার আই এক্সপ্লেন সাম অফ দ্য কোয়েশ্চেন্স, তো তখন তোমাদের ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি এখন এখান থেকে শুরু করি। ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 1। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1 এর এখানের মধ্যে দেখো যে the photograph shows a worker refueling an aircraft, যে এই ওয়ার্কারটা কি করতেছে, এয়ারক্রাফটটাকে রিফুয়েল করবে। এখন এয়ারক্রাফটের এখানের মধ্যে কি সমস্যা বলছিলাম, when an aircraft flies কি হবে, এয়ারক্রাফটের বডি এয়ারের সাথে অর ক্লাউড পার্টিকেলের সাথে ফ্রিকশনের জন্য ইট ক্যান বিকাম স্ট্যাটিক্যালি চার্জ। সো তাহলে এয়ারক্রাফটের বডিতে যদি চার্জ কি হয়ে থাকে, আটকায় থাকে, তো তখন কি হবে, এয়ারক্রাফটের বডিতে যদি চার্জ আটকায় থাকে তখন ল্যান্ড করার পর সে কি এখন গ্রাউন্ড সারফেসের অনেক কাছে আছে না, সো তাহলে দ্য চার্জেস উইল ওয়ান্ট টু এসকেপ, না চার্জেস গুলি এসকেপ করার ট্রাই করবে। না হোয়াট উইল হ্যাপেন, সে যে রিফুয়েল করতে গেছে, রিফুয়েলের এখানে মধ্যে কি আমাদের ফিউয়েল আছে, মানে কি তেল আছে, যে কেরোসিন দিয়ে আমাদের এরোপ্লেন চলে না, সো তাহলে এই কেরোসিন কি ফ্লেমেবল ম্যাটেরিয়াল। সো এখন যদি আমরা এটাকে এরকম রিফুয়েল করতে যাই, সো দা ট্র্যাপড চার্জেস, যে চার্জগুলো যেগুলো ট্র্যাপ হয়েছিল এয়ারক্রাফটের গায়ের মধ্যে, সো ট্র্যাপড চার্জগুলো কি করতে চাবে, এসকেপ করতে চাবে। তো ট্র্যাপড চার্জগুলো যদি এসকেপ করতে চায়, সো তখন কি হবে, তখন একটা স্পার্ক দেখা দিতে পারে। স্পার্কের জন্য কি হবে, স্পার্কের জন্য কোন একটা এক্সপ্লোশন হইতে পারে, এক্সপ্লোশন হইলে পরে তো বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো উই উইল ওয়ান্ট টু অ্যাভয়েড দিস অ্যাক্সিডেন্ট, যে স্পার্ক যেন না দেখা দেয়। তো স্পার্কটা হবে কেন, ফর দ্য ফার্স্ট ইন দ্য ফার্স্ট প্লেস স্পার্ক হওয়ার রিজনটা কি, স্পার্ক হওয়ার রিজনটা হলো যে যদি কি হয়, যদি চার্জ অ্যাকুমুলেট করে থাকে আর চার্জ যদি আটকায় থাকে এয়ারক্রাফটের গায়ের মধ্যে, তাহলে কি হবে, ওই চার্জগুলো এসকেপ করার জন্য স্পার্ক দেখা দিবে। সো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ফার্স্ট ইউজ আ আর্থ ওয়্যার, আমরা একটা আর্থ ওয়্যার আর একটা কন্ডাক্টর ওয়্যার ইউজ করব, যেটা কি করবে, দ্য কন্ডাক্টর ওয়্যার উইল বি ডিরেক্টলি কানেক্টেড টু দ্য আর্থ। সো এখন এয়ারক্রাফটের বডিতে যদি কোনো চার্জ এরকম আটকায় থাকতো, চার্জগুলি কি করবে, চার্জগুলি সুন্দর মতো আর্দিং হয়ে যাবে। চার্জগুলি যদি এসকেপ করে চলে যায়, হ্যাঁ, চার্জগুলি যদি এসকেপ করে চলে যায়, সো তাহলে এয়ারক্রাফটটা কি হয়ে গেল, ডিসচার্জ হয়ে গেল। সো এয়ারক্রাফটটা ডিসচার্জ হয়ে গেলে এখন কি নাই, স্পার্ক দেখা দেওয়ার আর কোনো রিস্ক নাই অর ডেঞ্জার নাই। সো তাহলে এখন আমরা সুন্দর মতো সেফলি কি করতে পারবো, উই ক্যান রিফুয়েল দ্য এয়ারক্রাফট। ওকে, সো লেটস সি যে অ্যাকচুয়ালি আমাদের এখানের মধ্যে কাহিনীটা কি বলতেছে, যে fueling an electrically charged aircraft can be dangerous. Why? The worker connects a safety wire, যে আর্থ ওয়্যারের কথাটা বললাম না, ওই আর্থ ওয়্যারের এখানের মধ্যে কি বলতেছে, সেফটি ওয়্যার বলতেছে। ওকে, আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি, সেফটি ওয়্যার টু দ্য এয়ারক্রাফট বিফোর অ্যাডিং ফিউয়েল। এখন বলতেছে এক্সপ্লেন হাউ এন এয়ারক্রাফট ক্যান বিকাম চার্জ ইলেকট্রিক্যালি চার্জ while it is flying। কি বলছে, কেন চার্জড হইতে পারে, যদি কি হয়, যদি এয়ারের সাথে অর ক্লাউড পার্টিকেলের সাথে তার ফ্রিকশন হয়। ওকে, তো এখন আমরা এখানে মধ্যে মার্ক স্কিমটা দেখে যে অ্যাকচুয়ালি কি বলতেছে, এই যে আইডিয়া অফ ইলেকট্রন ট্রান্সফার, ইলেকট্রন জিনিসটা দেখছো, ইলেকট্রন জিনিসটাকে আন্ডারলাইন করে দেওয়া আছে। তো তার মানে কি, দিস ইজ আ মাস্ট, যে এই ওয়ার্ড আমাদের এক্সপ্লেনেশনের মধ্যে থাকতেই হবে, যে ইলেকট্রন ট্রান্সফার হবে। কখন ইলেকট্রন ট্রান্সফার হবে, ডিউ টু electron transfer will occur due to what, due to friction. Friction. so তাহলে আমরা অ্যানসারটা কি লিখবো, আমরা অ্যানসারটা লিখবো যে when the aircraft is flying, যে আমি একটা অ্যানসার স্যাম্পল একটা অ্যানসার লিখে দেই। ওকে, এখানের মধ্যে ব্যাপারটা এরকম লিখবো যে when the aircraft is flying, when the aircraft is flying, friction can occur between air particles and aircraft body. So তখন কি হবে, এই ফ্রিকশনের জন্য which can cause electron transfer,
which can cause electron transfer. ওকে, সো তাহলে এখানে আমার দুইটা পয়েন্ট লিখে ফেলছি এন্ড আমি কিন্তু ব্যাপারটা এরকম অবভিয়াস রাখি নাই, দেখছো? আমি ব্যাপারটাকে কিন্তু এমন দেখাইতেছি না আর কেউ আমাকে এরকম ব্যাপারটা ধরতে পারবে না যে আমি মার্ক স্কিমের পয়েন্ট দেখে আমি যে অ্যানসারটা লিখছি। আমার অ্যানসারের মধ্যে মার্ক স্কিমের পয়েন্টগুলি দুইটা পয়েন্টগুলো ইনক্লুডেড আছে, বাট মাই অ্যানসার ডাজন্ট সিম লাইক যে আমি শুধু মার্ক স্কিমের পয়েন্টগুলি শুধু ডিরেক্টলি তুলে দিছি। ওকে, আমি মার্ক স্কিমের পয়েন্টগুলি ডিরেক্টলি তুলে দিলে হবে না, আমার কি করতে হবে? I will have to make sure that মার্ক স্কিমের পয়েন্টগুলি আমি কভার করতেছি। এটা তো একটা ক্রাইটেরিয়া, এটা মেইনটেইন করতে হবেই, কিন্তু in a such a way that আমি একটা এক্সপ্লেনেশন লিখতেছি, ওই এক্সপ্লেনেশনের মধ্যে মার্ক স্কিমের পয়েন্টগুলি কি করা, ইনক্লুড করা। দ্যাটস ওয়াই ইংলিশে আমাদের অনেক বেশি স্ট্রং হইতে হবে ফর দিস রিজন, যে আমরা এমন ভাবে অ্যানসারটা লিখবো কি হবে, আমরা একটা এক্সপ্লেনেশন লিখতেছি, এক্সপ্লেনেশনের মধ্যে মার্ক স্কিমের পয়েন্টগুলি যেন কি থাকে, ইনক্লুডেড থাকে। ওকে, এক্সপ্লেনেশনের মধ্যে মার্ক স্কিমের পয়েন্টগুলি যেন ইনক্লুডেড থাকে। সো তাহলে এটা হলো আমাদের ফার্স্টে এ নাম্বারের অ্যানসার। ওকে, এখন কিন্তু ভাইয়া হ্যাঁ বলো। ওই যে মাঝে মাঝে মার্ক স্কিমের ভিতরে আনলাইক আর অপোজিট তো সেম ওয়ার্ড না, এই জিনিসটা আমরা কিন্তু দেখবো, এটাতে আনলাইক আর অপোজিট এর ওই রিজেক্ট মারে জিনিসটা কেন মারো? এই জিনিসটা আসলে মাঝে ওখানের মধ্যে হ্যাঁ। ডিফারেন্সের কাহিনী কি ওটা আমরা আসবো, তোমার যে কোশ্চেনটা ওটা আমরা সিরিয়াল ওয়াইজ যখন কোশ্চেন বাই কোশ্চেন যাব ওখানের মধ্যে দেখবো যে অ্যাকচুয়ালি তুমি যে জিনিসটা বলতেছো ওটা আসলে আছে নাকি। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। between cloud particles and aircraft body লেখা যাবে না? The হ্যাঁ cloud or যাবে যাবে, aircraft body? এটাই আমি তো এটা এখানে একটা স্যাম্পল অ্যানসার লিখছি, দ্যাট ডাজন্ট মিন যে ইফ দিস ইজ দ্য অনলি অ্যানসার। এখানে ক্লাউড পার্টিকেলস এন্ড এয়ারক্রাফট বডি লেখা যাবে, ডিউরিং লাইটনিং এটাও লেখা যাবে, দেন আবার কি লেখা যাবে, এয়ার পার্টিকেলের সাথে ফ্রিকশন হচ্ছে এই জিনিসটাও লেখা যাবে। ওকে, সো তাহলে যে কোনো একটা অ্যানসার লিখলেই হয়, বুঝছো? হ্যাঁ। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল। দেন মাত্র এই অ্যানসারটা তো আমি কোশ্চেন পড়ার আগে এক্সপ্লেন করছি যে ডেসক্রাইব আ পসিবল ডেঞ্জার অফ ফুয়েলিং অ্যান ইলেকট্রিক্যালি চার্জড এয়ারক্রাফট। কি ডেঞ্জারটা কি? এক্সপ্লোশন। ডেঞ্জারটা হলো যে স্পার্ক দেখা দিতে পারে, স্পার্কের জন্য কি হইতে পারে, এক্সপ্লোশন হইতে পারে, রাইট? সো তাহলে আমরা এখানে দেখি মার্ক স্কিমের মধ্যে ওরা কি বলছে। এই যে আইডিয়া অফ আ স্পার্ক অর ইগনিশন অর ফায়ার অর এক্সপ্লোশন। ওকে, সো তাহলে এই জিনিসটা যে আমরা কি বলবো, আমরা বলবো যে the charges might want to escape which may give a spark, হ্যাঁ, which can lead to an explosion. ওকে, সো তাহলে এই জিনিসটা আমরা লিখবো এখানের জন্য। এখানে আমাদের প্রত্যেকটা জিনিস অ্যানসার বাই অ্যানসার আমি লিখে যাব না, বিকজ অ্যানসার বাই অ্যানসার লিখতে গেলে আমাদের 2 ঘন্টার ক্লাসে একটা চ্যাপ্টারও শেষ হবে না। ওকে, সো হোয়াট আই উইল বি ডুইং, আমি মার্ক স্কিমের পয়েন্টটা দেখাবো এন্ড আমার এক্সপ্লেনেশনটা বলবো, তোমাদের কি করতে হবে, নিজেদের ওয়ার্ডে ইউ উইল হ্যাভ টু রাইট দ্য অ্যানসার ডাউন। অলরাইট, সো তাহলে এটা হলো একটা জিনিস। সো বি নাম্বারের অ্যানসার নিয়ে আই হোপ কারো কোনো কনফিউশন নাই। নাও কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সি তে বলতেছে হোয়াট ইলেকট্রিক্যাল কানেকশন ইজ মেড বাই দ্য সেফটি ওয়্যার। কি ইলেকট্রিক্যাল কানেকশন বানায় সে এয়ারক্রাফট বডির সাথে, কি করতেছে, এয়ারক্রাফট বডির সাথে আর্থের একটা কানেকশন বানায় দিচ্ছে। সো আর্থ কানেকশন, রাইট, যে ইট ইজ কানেক্টেড টু দা আর্থ। সো আর্থের সাথে কানেক্টেড করলে কি হবে, আর্থের সাথে কানেক্টেড করলে দ্য চার্জেস উইল বি এবল টু এসকেপ টু দা আর্থ। যে চার্জগুলা যে এয়ারক্রাফটের বডির মধ্যে আটকায় ছিল ওইটার এয়ারক্রাফটের বডিতে আটকায় থাকবে না, ওটা কি করবে, ইজিলি এসকেপ করে চলে যেতে পারবে। ওকে, দেন আমরা পরের কোশ্চেনটা দেখি কি বলতেছে। নাম্বার ডি তে এক্সপ্লেন হাউ কানেক্টিং দ্য সেফটি ওয়্যার রিডিউসেস দ্য পসিবল ডেঞ্জার্স when fueling an aircraft, কি বলে, when fueling an electrically charged aircraft। সো তাহলে মাত্র এটা বললাম যে চার্জগুলো এসকেপ করে ফেললে এরপর আর কি স্পার্কের কোনো রিস্ক নাই। তো স্পার্কের কোনো রিস্ক না থাকলে আর কোনো কি হবে না, কোনো এক্সপ্লোশনের কাহিনীও হবে না। এই যে আইডিয়া অফ চার্জ অর কারেন্ট ফ্লোয়িং ইন দা ওয়্যার, যে চার্জ যেগুলি ট্র্যাপ অবস্থায় ছিল ওই চার্জগুলি কি হবে, ফ্লো করে চলে যাবে। সো তাহলে দ্য এয়ারক্রাফট উইল বিকাম ডিসচার্জড। ওকে, এয়ারক্রাফটটা ডিসচার্জ হয়ে যাবে। সো তাহলে এয়ারক্রাফট যদি ডিসচার্জ হয়ে যায় সো তাহলে কি, যে দেয়ার উইল বি নো ফার্দার ডেঞ্জার অফ এক্সপ্লোশন। এই ডেঞ্জার নিয়ে এটা বলা না বলা এটা বলছে, এটা বললেও কোনো সমস্যা নাই, কিন্তু এইটাতে আমাদের মেইন পয়েন্ট না। মেইন পয়েন্টটা কি,
যে আর্থ কানেকশন দিলে পরে দ্য চার্জেস উইল এসকেপ, চার্জেস এসকেপ করলে পরে দ্য এয়ারক্রাফট উইল বি ডিসচার্জ। চার্জ এসকেপ করা হলে 1 মার্ক, ডিসচার্জ হবে এটা বলাতে 2nd মার্ক। ওকে, সো তাহলে আই হোপ এই কোশ্চেনটা সবার ক্লিয়ার হয়েছে। এই কোশ্চেনটা আমি স্পেসিফিক্যালি এই কোশ্চেনটা চুজ করছি কেন এক্সপ্লেইন করার জন্য, বিকজ এই কোশ্চেন তুমি যারা নাকি পুরাটা অলরেডি দেখে ফেলছো তোমরা দেখছো যে এই কোশ্চেনটা অনেক অনেক অনেকবার রিপিট হয়েছে, বুঝছো? সো তাহলে সেম কোশ্চেন অনেকবার রিপিট হয়েছে, সো পরের কোশ্চেন গুলি যেন আমি রিপিট কোশ্চেন বলে দিতে পারি এর জন্য এটা অনেক ডিটেইল ওয়েতে এক্সপ্লেইন করলাম। ওকে, সো নাও লেটস গো টু কোশ্চেন নাম্বার 2, যে চ্যাপ্টার 6 এর কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন। হ্যাঁ বলো। আসো। আচ্ছা, রাফাতের ওর মাইক আনমিউট হয়ে গেছিল আপনি। আচ্ছা, তো এখন কোশ্চেন নাম্বার 2 অর রেদার এখানে কোশ্চেন নাম্বার 1 আর কি, যে সিরিয়াল ওয়াইজ আমরা আসতেছি সেকেন্ড কোশ্চেন। তো এখন কোশ্চেন নাম্বার 1 এর এতে বলতেছে দ্য ডায়াগ্রাম শোজ সাম ইলেকট্রিক্যাল সার্কিট সিম্বলস। এখন বলতেছে which symbol represents a switch, সুইচ কোনটা? সার্কিট সিম্বল এ। তো তাহলে এখানের জন্য আমাদের কি হবে? সার্কিট সিম্বল এ। ওকে, দেন বলতেছে which of the symbol represents a diode, ডায়োডের সিম্বল কোনটা? বি। সো তাহলে এটার জন্য অ্যানসার হবে কি? বি। এরকম কোশ্চেন কতগুলো থাকে একটা পেপারে? এগুলো তো ফ্রি এগুলা মার্কস। এগুলা ডিপেন্ড করে, এগুলা ফ্রি মার্ক এটা আছে, এগুলা ডিপেন্ড করে, এগুলা 2-3 মার্কের আছে ম্যাক্সিমাম, এত বেশি আসে না। ওকে, যারা এগুলা ভুল করে তারা কি? ওই তো যারা এগুলা ভুল করে ওটা তো আসলে এটা তো ফ্রি মার্কস। বাইচে থাকা তাদের আসলে মিনিং কি আছে এটা জানি না, বুঝছো? আচ্ছা, so এরপরে কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি এটা কিন্তু তোমাদের ফিউজ রেটিং এর জন্য আমি কিন্তু স্পেসিফিক্যালি আলাদা একটা ভিডিও দিছিলাম যে ফিউজ রেটিং ডিটারমাইন করার জন্য। এখানের মধ্যে দেখো যে কারেন্টের ভ্যালু কত, অপটিমাম কারেন্টের ভ্যালু হলো 5.5। সো আমরা কোন ফিউজ ইউজ করব? আমাদের ফিউজের রেটিংটা অপটিমাম কারেন্টের থেকে বেশি, যে অপটিমাম কারেন্টের ইমিডিয়েট বড় ভ্যালুটা। সো এখন এখানে 3 ভোল্ট হবে না, কেন? বিকজ যতটুকু দরকার ওই কারেন্ট ফ্লো করার আগে ফিউজটা কি হয়ে যাবে? মেল্ট হয়ে যাবে। সো দিস উইল নট ওয়ার্ক। 5 ভোল্টেও কাজ হবে না বিকজ ইট ইজ স্টিল স্মলার দ্যান দ্য রিকোয়ার্ড কারেন্ট। দেন 7 ভোল্ট আর 13 ভোল্ট দুইটাই তো বেশি, এখন কোনটা চুজ করব? উই উইল চুজ 7 অ্যাম্পিয়ার। ভোল্ট বলতেছে ভুলে। আচ্ছা, 7 অ্যাম্পিয়ার চুজ করব কেন? বিকজ দিস ইজ দ্য ইমিডিয়েট লার্জ ভ্যালু। 13 অ্যাম্পিয়ার কেন ইউজ করব না? বিকজ যার কারেন্ট লাগে 5.5, হ্যাঁ, যার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্ট হলো 5.5, তার কারেন্টটা 5.5 এর থেকে বাড়তে 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 13 রিচ করার আগেই অলরেডি অনেক বেশি এক্সেস কারেন্ট ফ্লো করে ফেলতেছে না? সো এত বেশি এক্সেস কারেন্ট ফ্লো করলে পরে তখন তার অ্যাপ্লায়েন্সটা কি, ফিউজের কাজটা কি ছিল? ফিউজ ইজ আ সেফটি ডিভাইস, যে সে ইকুইপমেন্টটাকে ওর অ্যাপ্লায়েন্সটাকে বাঁচাবে। তো এখন ফিউজ মেল্ট হওয়ার আগে যদি আমাদের অ্যাপ্লায়েন্সটা পুড়ে যায়, সো তাহলে পরে কি ওই ফিউজ ইউজ করে আমাদের কোনো লাভ আছে? সো ওই ফিউজ ইউজ করে আমাদের কোনো লাভ নাই। সো হোয়াট উই উইল ডু, উই উইল সে দ্যাট উই উইল ইউজ 7 অ্যাম্পিয়ার ফিউজ। এখন ওয়াই ইজ দ্যাট? আমরা এখানে মধ্যে মার্ক স্কিমে দেখি অ্যানসারটা কি বলছে। সো এখন এখানে ফার্স্টে এখানে ছিল এ, দেন এটা বি, এটা সি, এই যে এখানের মধ্যে কি বলবো? নিয়ারেস্ট অ্যাবাভ। যে আমাদের এক্সপ্লেনেশনটা কি, যে অপটিমাম কারেন্টের ইমিডিয়েট বড় ভ্যালুটা, যে অপটিমাম কারেন্টের মানে কি? হ্যাঁ, ডিওপি মানে কি? ডিওপি মানে কি? ডিওপি মানে এখন আমার কারেন্টলি এটা মনে আসতেছে না, এটা মার্ক স্কিমের, তোমরা মেইন মার্ক স্কিম যখন নাকি ডাউনলোড করবো ওখানের মধ্যে দেখবা যে তাদের কতগুলি কি ওয়ার্ড লেখা থাকে, বুঝছো? কতগুলি কি ওয়ার্ড এরকম লেখা থাকে, যে এরকম QWC লেখা থাকে, হ্যাঁ, যে ECF লেখা থাকে, এরকম। QWC মানে কি? কোয়ালিটি অফ রিটেন কমিউনিকেশন, যে তারা তোমার ইংলিশটা চেক করবে, বুঝছো? যে তারা দেখবে যে তুমি কি সুন্দর একটা ইংলিশে লিখছো নাকি, যে গ্রামাটিক্যালি কারেক্ট নাকি, পাঞ্চুয়েশন ঠিক আছে নাকি, সবগুলো জিনিস দেখবে। দেন ECF কি জিনিস? ECF হলো এরর ক্যারিড ফরওয়ার্ড। এরর ক্যারিড ফরওয়ার্ড এটা হলো স্টুডেন্টদের সবচেয়ে বড় একটা ব্লেসিং, বুঝছো? এটা হলো স্টুডেন্টদের সবচেয়ে বড় একটা ব্লেসিং। কেন? মনে করো তুমি পার্ট এ তে, হ্যাঁ, একটা কোশ্চেনের ABCD অনেকগুলা পার্ট আছে, এখন পার্ট এ তে তুমি একটা ভুল করে আসছো, এখন পার্ট এর যে ক্যালকুলেশনটা ওই ক্যালকুলেশনের ভ্যালুটা তোমার পার্ট বি তে লাগবে, হ্যাঁ।
তোমার পার্ট এ এর ক্যালকুলেশনের ভ্যালুটা তোমার পার্ট বি তে লাগবে। সো এখন ওই ভ্যালুটা ভুল করছো মানে কি পরেরটাও ভুল যাবে, এমনই তো ন্যাচারাল। কিন্তু তারা ইসিএফ যখন নাকি অ্যালাউ করবে তখন কি, তখন তারা দেখবে যে তুমি যদি ভুলটাও ক্যারি ডাউন করো কিন্তু ভুল ভ্যালু দিয়ে যদি কারেক্ট ক্যালকুলেশন করো, মানে কি সেকেন্ড যে ক্যালকুলেশনটা করছো ওইটা যদি কারেক্ট হয় সো তাহলে তারা তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে, বুঝছো? সো তাহলে ওইটা হলো ইসিএফ এর কাহিনী। সো এইসব নিয়ে মার্ক স্কিমের এইসব পয়েন্ট গুলা নিয়ে আমরা বলবো নি পরে। সো এখন এখানের মধ্যে মেইন কাজটা কি, বিকজ দিস ভ্যালু অফ কারেন্ট, কোন ভ্যালু অফ কারেন্ট 7 অ্যাম্পিয়ার, because this value of current is immediately larger than the optimum current, so this will be our answer for B. Okay, so this will be our answer for B. Now 3 number এখানের মধ্যে কি বলতেছে, the hair dryer has a plastic case, plastic case মানে কি plastic casing. Okay, the hair dryer has a plastic case, so there is no need for an earthwire connection in the plug. Explain why the hair dryer is still safe to use. কেন? Because it has double insulation. Okay, so let's see এখানের মধ্যে অ্যানসারে কি বলছে, যে comment on the device কি জিনিস, plastic insulator or does not conduct. So first কে একটা পয়েন্ট কি, যে plastic is an insulator, so there is no risk of electric shock. Okay, so তাহলে এই জিনিসটা বলবো যে plastic is an insulator, এখানে এক মার্ক, আর আরেকটা মার্ক কিসে, ইনসুলেটর হইলে পরে কি ইলেকট্রিক শক খাওয়ার কোনো কি থাকবে না, রিস্ক থাকবে না। ওকে, সো তাহলে দিস আর দ্য টু পয়েন্টস দ্যাট উই হ্যাভ টু কভার ইন দিস অ্যানসার, যে তোমাদের মার্ক দেখে কত মার্ক ওইটা দেখে অ্যানসার করতে হবে। ওকে, সো তাহলে এই কোশ্চেন নিয়ে আই হোপ কারো কোনো কনফিউশন নাই। দেন আমাদের কোশ্চেন নাম্বার 7, যার কি থার্ড কোশ্চেন, যেটা a student is listening to a radio. The radio is powered by batteries that provide a direct current, DC. What is direct current? The current that flows only in one direction. Okay, the current that flows only in one direction. Then আমাদের বি পার্টে এখানের মধ্যে ওয়েভস রিলেটেড পার্ট আসছে। ওয়েভস এর এটা তোমরা পারবা জানি, যে এখানের মধ্যে সাজেস্ট আ প্রপার্টি অফ রেডিও ওয়েভ দ্যাট মেক ইট সুটেবল ফর কমিউনিকেশন। কেন? বিকজ ইট মুভস এট দ্য স্পিড অফ লাইট, তাই না? এরপরে মাইক্রোওয়েভের ইউজ কি, হার্মফুল ইফেক্ট কি, এইসব ওয়েভস এর চ্যাপ্টারে, সো এর জন্য এটা আমাদের এখন লাগবে না। ওকে, সো এই কোশ্চেনের বাকি পার্ট এরপরে এই যে সি নাম্বার পার্টে এটা ম্যাগনেটিজম চ্যাপ্টারের মধ্যে পাবো। সো তাহলে দেখছো 5 মার্কের কোশ্চেন, সো ম্যাগনেটিজম চ্যাপ্টারের ওগুলো আমাদের অনেক কেয়ারফুলি পড়তে হবে। সো এটা গেল আমাদের ওই কোশ্চেন। দেন আমাদের 4 নাম্বার কোশ্চেন এখানের মধ্যে, the diagram shows some lamps connected together. There are 20 lamps connected in series, সিরিজে কানেক্ট করা। সো সিরিজে ভোল্টেজ আমাদের কি হয়, ভোল্টেজ, the total voltage is shared between each component, না? The total voltage is shared between each component. কেউ কি কিছু বলতেছো? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কি জিনিস দেখো, এখন A1 এ জিজ্ঞাসা করছে what is the voltage across each lamp in the series circuit. সো এখন 20টা ল্যাম্প মিলে কি পাইতেছে, 9 ভোল্ট। সো তাহলে একটা ল্যাম্প কত পাবে, 9/20। সো তাহলে দিস উইল বি দা ভ্যালু 9/20। দেন এখানের মধ্যে কি বলতেছে, each lamp has a power of 1.5 ওয়াট। এখন পাওয়ার, কারেন্ট আর ভোল্টেজ রিলেটেড ফর্মুলা, পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ। ওকে, এই ফর্মুলা আমাদের অনেকবার চাবে, সো তাহলে একবার লিখে রাখছি। দেন বলতেছে show that the current in the circuit is about 3 ampere. The current in the circuit is about 3 ampere. সো তাহলে এখানের মধ্যে দেখো each ল্যাম্পের জন্য, যে একটা ল্যাম্পের জন্য আমরা দেখব, সো পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ। এখন কারেন্ট ইকুয়ালস টু কি হবে, কারেন্টটাকে যদি সাবজেক্ট করি, কারেন্ট ইকুয়ালস টু পাওয়ার বাই ভোল্টেজ। পাওয়ার হলো একটা ল্যাম্পের জন্য 1.5, আর ভোল্টেজ একটা ল্যাম্পের জন্য কত, 9/20। এই ভ্যালুটা কত আসে, এই ভ্যালুটা তোমরা ক্যালকুলেটর বসাইলেই পাবা। দেখে আমি ক্যালকুলেটর বসাই, যে এটা আসে 3.33 অ্যাম্পিয়ার। আচ্ছা 3.33। সো তাহলে এখানের জন্য এটা যদি বসাই 3.3333 এরকম আসে। সো হোয়াট উই উইল রাইট, যে আমাদেরকে যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে তার থেকে এক সিগনিফিকেন্ট ফিগার বেশি দিতে হবে, যে এটা 3.3 অ্যাম্পিয়ার। যে গিভেন ইনফরমেশন, হ্যাঁ বলো।
ভাই এখানে তো বলে দেন যে পুরাটা দিয়ে মানে পুরা সার্কিটের যে ল্যাম্প গুলো আছে না ওগুলো দিয়ে করতে। আমি চাইলে কি পুরাটা দিয়ে করতে পারতাম না? পুরাটা মানে দিয়ে সবগুলা করতে ল্যাম্পের পারতা, তো তখন তোমার এই কাজ করা লাগতো। এই যে তোমার পুরাটা দিয়ে করতে চাইলে আজিজুল, হচ্ছে এটা তুমি 20 পুরাটা দিয়ে দিয়ে ইনটু করতে করতে হতো না? চাইলে তোমার 20 দিয়ে ইনটু করা লাগতো পাওয়ারটাকে। যে একটা ল্যাম্পের ওটাই জন্য ওটাই 1.5, সো তাহলে 20টা ল্যাম্পের জন্য 1.5 ইনটু 20, সো তাহলে 20 উপরে 20 নিচে এমনি কাটাকাটি চলে যেত, আবার আগের জিনিসও হয়ে যেত। বুঝছো? জি ভাই এটাই। ওকে, সো এখন এর পরেরটা, কারো যদি কোনো এখানে বুঝতে প্রবলেম হয়, আমি কিন্তু এখানে তাড়াতাড়ি এক্সপ্লেন করতেছি, কিন্তু জিনিসগুলো তো রেকর্ডেড থাকবে, এটা তোমাদের ইউটিউবে ভিডিওতেও পেয়ে যাবা। বাট স্টিল কারো যদি অন স্পট কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, লাইভ ক্লাস নেওয়ার রিজনটাই এটা যে সাথে সাথে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবা। ওকে, সো দেন B1, the lamps are on for 7 hours a day for 5 days. 5 দিন ধরে আমরা এটাকে ইউজ করতেছি, প্রতিদিন 7 ঘন্টা করে চালাই। ওকে, তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য টোটাল এনার্জি ট্রান্সফার ডিউরিং দিস টাইম। এন্ড ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা পড়ছিলাম আমরা। ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা কি? ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। ওকে, ইজ ইকুয়াল টু আইবিটি। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে কারেন্টের ভ্যালু কত? 3.3, ভোল্টেজের ভ্যালু কত? 9/20, আর এখানে টাইমের ভ্যালু কত? টাইম এখানের মধ্যে 5 দিন 7 ঘন্টা করে চালাইছি, সো তাহলে টোটাল কত আওয়ার্স হলো? 5 ইনটু 7, দ্যাট ইজ 35 আওয়ার্স। এখন আমাদের টাইমটাকে কি করতে হবে? আওয়ারে রাখলে হবে? আমাদের টাইমটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো তাহলে সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করব? ইনটু 60 ইনটু 60। যে আওয়ার থেকে সেকেন্ডে নিতে হলে আওয়ার থেকে ফার্স্টে কি করব? মিনিটে নিব। আওয়ার থেকে মিনিটে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 60, মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি করব? আবার মাল্টিপ্লাইড বাই 60। ওকে, তো তাহলে এখানের জন্য আমাদের এটা কত আসে? 3.3 times 9/20 times 5 into 7 into 60 into 60. So this gives us 187,110 joule. So এটা টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে কত আসবে? 190,123 জুল। So 190,123, ঠিক আছে? সো এইগুলা নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে, সো তাহলে ওগুলা জিনিস বলতে হবে অন স্পট। ওকে, দেন এরপরে কি বলতেছে দেখো, describe the energy changes that take place in the lamps when they are connected to this power supply. এনার্জি চেঞ্জ, এনার্জি ট্রান্সফার চ্যাপ্টার তো আমরা মাত্র পড়ছি অলরেডি। এনার্জি চ্যাপ্টারের মধ্যে কি হচ্ছে? আমরা ল্যাম্পকে কি দেই? আমরা ল্যাম্পকে ইলেকট্রিক্যাল এনার্জি দেই, যেন সে কি করে? যেন সে আমাদেরকে লাইট এনার্জি দেয়। আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দেই যেন কি পাই? তার কাছ থেকে লাইট এনার্জি পাই। কিন্তু সে কিছু কিছু এনার্জি কি করে? ওয়েস্ট করে না। কিছু কিছু এনার্জি সে কি করে? হিট এনার্জিতে কনভার্ট করে। তো ভাইয়া, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ বলো নিতু। ওই যে মার্ক স্কিমে তো আগেরটার অ্যান্সার দেওয়া 37422200। তাই এটাও আছে না? এটাও হবে ভাই, এটাও একসেপ্ট আছে। দেখি। এটা ওটাতে ভাইয়া 20টা ল্যাম্পস নেই, এখানে একটা ল্যাম্পের করছো। ও আচ্ছা, এখানের মধ্যে নিতু, এখানের মধ্যে দেখো যে আমি একটা ল্যাম্পের জন্য বের করছি, বুঝছো? একটা ল্যাম্পের পাওয়ার হলো এটা, সো তাহলে 20টা ল্যাম্পের জন্য কি করব? ইনটু 20। হ্যাঁ, তো ইনটু 20 করলে পরে তুমি যে অ্যানসারটা বলছো এটা চলে আসবে। ঠিক আছে? মানে দোনোটাই অ্যাকসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, দোনোটাই হয়। ওকে, যে আমরা এখানের মধ্যে অ্যানসারটা দেখে নেই তাও। এই যে এখানের জন্য যে ফার্স্ট অফ অল 0.45, যে 9/20 মানে হলো 0.45। এরপরে পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ, দেন এখানে 3.3। এরপরে যে তুমি যেটা বলছো এখানের জন্য এইটা। ওকে, অর এখানের জন্য কি বলে, কোথায় গেল? যে আমরা যদি এখানে একটা ল্যাম্পের জন্য বের করি, তো তাইলে পরে আমাদের মাত্র যেটা বের করছে ওই জিনিসটাই আসে। ঠিক আছে, তো তাহলে আমাদের ইনটু 20 করতে হবে মেইনলি। যে টোটাল এনার্জি চাইছে, তো টোটাল এনার্জির জন্য ইনটু 20 করা লাগবে। ওকে, আচ্ছা তোমরা যারা যারা আছো এখানের মধ্যে একটা জিনিস বলে দেই যে আমাদের আর 9 মিনিট পর এই মিটিং এর টাইমটা শেষ হয়ে যাবে। তোমরা যেটা করবা, তোমাদের গ্রুপে যে লিংকটা দেওয়া আছে না,
তোমরা সিম্পলি আফটার দিস মিটিং এন্ড, যে এই মিটিংটা যখন বন্ধ হয়ে যাবে ওই লিংকে আবার ক্লিক করলেই আবার নতুন মিটিং এ ঢুকে যেতে পারবা, বুঝছো? সো নতুন করে লিংক দেওয়া লাগবে না, যে লিংক অলরেডি দিয়ে রাখছে ওই লিংকে ক্লিক করলেই হবে। ওকে, সো এখন এখানে এনার্জি ট্রান্সফারের যে অ্যানসারটা বলতেছিলাম, দেখো যে দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু হোয়াট, দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু লাইট এন্ড হিট এনার্জি। ওকে, সো তাহলে এটা ছিল আমাদের এই কোশ্চেনের অ্যানসার। কারো কোনো কনফিউশন আছে এটাই? এটা আচ্ছা। লিখলেই হবে? হ্যাঁ, দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু লাইট এন্ড হিট এনার্জি। এই যে এনার্জি চেঞ্জেস কি হয়, দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু লাইট এন্ড হিট এনার্জি, এটাই শেষ। ওকে, এরপরে এখানের মধ্যে দেখো কোশ্চেন নাম্বার, পরেরটা নাম্বার ওয়াইজ আমরা সিরিয়াল ওয়াইজে তো আগাইতেছি। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, দ্য ডায়াগ্রাম শোস টু আইডেন্টিক্যাল মেটাল রডস প্লেসড ইনসাইড আ কয়েল অফ ওয়্যার। তো এখন একটা কয়েল অফ ওয়্যারের ভিতরে দুইটা মেটাল রড আছে। ওকে, একটা ডিসি সাপ্লাই দিতেছি। এখন এখানের মধ্যে কি হয়, when a direct current is supplied a magnetic field forms, এখানে এটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে রিলেটেড, সো উই উইল স্কিপ দিস ওয়ান। ওকে, ম্যাগনেটিক ফিল্ডের এটা আমরা পড়ার পরে এরপর আমরা এটা পাবো। এগুলা ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইলেকট্রিসিটির অনেক বড় একটা কানেকশন আছে, যে ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি জেনারেটই করতে হয় ম্যাগনেটিজম দিয়ে। সো তাহলে এই কোশ্চেনটা ম্যাগনেটিজম রিলেটেড, সো তাহলে উই উইল স্কিপ দিস কোশ্চেন। ওকে, কারো যদি এটাতে কোনো কনফিউশন থেকে থাকে সো তাহলে এই জিনিসটা বাদ দিয়ে রাখো, এটা আমরা পরে করব। উই উইল ডিসকাস দিস ইন ম্যাগনেটিজম চ্যাপ্টার, ম্যাগনেটিজম চ্যাপ্টারে ডিসকাস করব। দেন এখানের মধ্যে দ্য ফটোগ্রাফ শোজ অ্যান ইলেকট্রিক হিটার, এই যে দুইটা হিটিং এলিমেন্ট, এই দুইটা হলো হিটিং এলিমেন্ট। ওকে, এখানে এটা হলো কি মেটাল কেসিং। সো এখন পাওয়ার, কারেন্ট এন্ড ভোল্টেজ, এই ফর্মুলা আমরা জানি যে পাওয়ার ইকুয়ালস টু কি কারেন্ট ইনটু ভোল্টেজ। দেন কারেন্ট ইন দা হিটার, এটা হলো কি পাওয়ার, এটা হলো ভোল্টেজ। সো একটু আগে যে কারেন্টের একটা ক্যালকুলেশন করছি না, পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ, সো তাহলে কারেন্ট ইকুয়ালস টু কি হবে, পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ। সো প্রত্যেকটা কোশ্চেন হাতে হাতে ধরে করে দেওয়ার কোনো মানে নাই, সো এখানের মধ্যে একটা ভ্যালু আসবে, সো দ্যাট উইল বি দ্য অ্যানসার। ওকে, এরপরে এই যে একটা কারেন্টের ভ্যালু পাইলাম, কারেন্টের ভ্যালুটা কত আসে এটা দেখি, এই কোশ্চেনটা করায় দেই। 2000 ডিভাইডেড বাই 230, সো 8.70 আসে। 8.7, সো এটা আসলে 8.7। এখন কারেন্ট হলো কিন্তু ভাই এখানে 8.7, কত সিগনিফিকেন্ট রাখবো, এখানে তো মানে টু সিগনিফিকেন্ট কোশ্চেনের সাথে ফিগার, দেখা বোঝা যায় না। 2 রাখবা, 2। আচ্ছা, ঠিক আছে, তো এরপর এখানের মধ্যে বলতেছে কোন ফিউজটা তাহলে ইউজ করা যাবে। 1 অ্যাম্পিয়ার যাবে না, 5 অ্যাম্পিয়ার যাবে না, 7 অ্যাম্পিয়ার যাবে না। যাবে না কেন? বিকজ কি বলছিলাম যে আমাদের যতটুকু রিকোয়ার্ড কারেন্ট, হ্যাঁ, এট লিস্ট ওইটা তো ফ্লো করতে দিতে হবে। ওকে, যতটুকু রিকোয়ার্ড কারেন্ট ওইটা ফ্লো করতে দিতে হবে, ওইটার ইমিডিয়েট বড় ভ্যালুটা। সো 8.7 এর বড় শুধু একটাই আছে, তো তাহলে এটার অ্যান্সার কত হবে, ডি, যে 13 অ্যাম্পিয়ার। ওকে, এরপরে এখানের মধ্যে বি নাম্বারে বলতেছে কি দেখো, the two heating elements can be connected in series or in parallel, describe an advantage of each method। তোমাদের নোটের মধ্যে কিন্তু দিয়ে রাখছিলাম যে advantages and disadvantages of series and parallel circuit। যে সিরিজ সার্কিটের অ্যাডভান্টেজ কি, requires less wires, না ওয়্যার কম লাগে। আর প্যারালেলে কি হয়, প্যারালেলে আমাদের can be turned on and off individually। ওকে, তো এখানের মধ্যে এই জিনিসটা, এখন এখানের মধ্যে দেখো এই অ্যানসারটা কিন্তু তোমাদেরকে লিখে দিছিলাম যে একটা ফিউজ ইন কনজাংশন উইথ অ্যান আর্থওয়্যার, যে একটা ফিউজ আর একটা আর্থওয়্যার, হ্যাঁ, একটা ফিউজ আর একটা আর্থওয়্যার কিভাবে সেফটি ডিভাইস হিসেবে কাজ করে। ওকে, একটা ফিউজ একটা আর্থওয়্যার কিভাবে সেফটি ডিভাইস হিসেবে কাজ করে, কেউ কি এক্সপ্লেনেশনটা বলতে পারবা? মুবাশিরা বলতে পারবা এটা, যে হাউ অ্যান আর্থওয়্যার এন্ড আ ফিউজ টুগেদার অ্যাক্ট অ্যাজ আ সেফটি ডিভাইস, যে কিভাবে একটা অ্যাপ্লায়েন্স কে বাঁচায়?
একটা প্রোভাইড করে একটা লো রেজিস্ট্যান্স পাথওয়ে করে প্লাস ওইখানে করে মুবাশিরা কি ক্লাস জয়েন করে অন্য জায়গায় চলে গেছে নাকি ওর এগুলোতে প্রবলেম নাই দেখে শুনতেছে না এখন? যেসব অ্যাপ্লায়েন্সের মেটাল কেসিং থাকে, তো ওদেরকে যদি আমরা টাচ করি যেন লাইভ ওয়্যার, যদি শক যেন আমরা না শক পাই। এন্ড এটা কারণ কি, যে চার্জগুলো ডিসচার্জ হতে চায়, সো ওরা কি করতে চায়, যে ডিসচার্জ আটতে চলে যেতে চায়, এই জন্য আমাদের আমাদের হাত অথবা যেদিকে আমাদের কাজ থাকবে ওদিকে যেতে চায়। কিন্তু আমরা যদি হার্ডওয়্যার অথবা কি যেসব সেফটি ডিভাইস গুলো আছে এগুলো যদি ইউজ করি, ওরা আমাদেরকে লো রেজিস্ট্যান্স পাথওয়ে দিবে, তো ওইখান থেকে চার্জ গুলো ফ্লো করতে পারবে ইজিলি। কারণ কি, ওরা লো রেজিস্ট্যান্স পাথওয়ে খুঁজে, এটাই। আচ্ছা, সো তাহলে মানে এখানের ভালো মধ্যে না। বেসিক্যালি কাজটা হলো যে সেফটি ডিভাইসের কাজ আসবে কখন, when there is a fault in the circuit, ওকে? when there is a fault in the circuit, যে সাপোজ লাইভ ওয়্যারটা কি করছে, কেসিং এ লেগে গেছে, ওকে? লাইভ ওয়্যারটা কেসিং এর সাথে লেগে গেছে। নাও হোয়াট উইল হ্যাপেন, যে নাকি ইউজার সে যদি অ্যাপ্লায়েন্সটাকে টাচ করে দেন সে শক খাবে, ওকে? সো ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট কি করে, আর্থওয়্যার প্রোভাইডস আ লো রেজিস্ট্যান্স পাথ ফর দ্য কারেন্ট টু ফ্লো, ওকে? যে চার্জগুলি যে আটকায় ছিল কেসিং এর গায়ে, এখন আর্থওয়্যার কি করে দিল, আর্থওয়্যার ক্রিয়েটেড আ লো রেজিস্ট্যান্স পাথ ফর দ্য কারেন্ট টু ফ্লো। সো তাহলে আর্থওয়্যার দিয়ে বেশি বেশি করে এখন কি করবে, চার্জ এসকেপ করবে। সো এখন কি হবে, বেশি করে যদি চার্জ ফ্লো করে, কারেন্টকে আমরা কি বলি, রেট অফ ফ্লো অফ চার্জ। সো তাহলে বেশি কারেন্ট ফ্লো করলে কি হবে, বেশি কারেন্ট ফ্লো করলে তখন ফিউজটা গরম হয়ে যাবে, দেন মেল্ট হয়ে যাবে, ওকে? তো তখন কি হয়ে যাবে, সার্কিটটা ইনকমপ্লিট হয়ে যাবে। সো এইটা ছিল আমাদের মেইনলি এক্সপ্লেনেশন। সো তাহলে এই কোশ্চেনের এই জিনিসটা আমরা দেখে নিব মার্ক স্কিমের মধ্যে পয়েন্টগুলা। এর পরের কোশ্চেনটা দেখে নে কি বলতেছে, এক্সপ্লেন ওয়াই দিস হিটার শুড বি ফিটেড উইথ অ্যান আর্থওয়্যার। কেন আর্থওয়্যার লাগবে, বিকজ ইট হ্যাজ আ মেটাল কেসিং, না? যে বিকজ ইট হ্যাজ আ মেটাল কেসিং, এখন মেটাল কি, মেটাল তো একটা কন্ডাক্টর। সো তাহলে সিন্স ইট হ্যাজ আ মেটাল কেসিং, এখানে ইলেকট্রিক শক খাওয়ার একটা ডেঞ্জার থাকে। সো তাহলে এর জন্য কি দরকার, আর্থওয়্যার দরকার। সো লেটস সি মার্ক স্কিমের পয়েন্টগুলোতে কি কি বলতেছে, ওকে? সো 7 নাম্বার এটা তো আমরা বাদ দিছি। এরপরে ফর্মুলা, পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ, দেন কারেন্টের ভ্যালু আসছে 1.7। সো কোন ফিউজ ইউজ করব, 13 অ্যাম্পিয়ার এরটা। সিরিজেরটাই কি, সিঙ্গেল সুইচ টু কন্ট্রোল বোথ, অর এখানের মধ্যে আরো কি করা যায়, allow idea of element failing and the other continuing। এটা হলো প্যারালেলের জন্য, যে প্যারালেলের জন্য কি, যে একটা বন্ধ হয়ে গেল বাকিগুলি চলতে পারবে, ওকে? or ignore comments about voltages or currents, there are no marks for getting two answers reverse। সো এইখানের মধ্যে তারা সিঙ্গেল কি বলে, কম ওয়্যার লাগবে, রিকোয়ার্স লেস ওয়্যার, ওই জিনিসটা অ্যালাউ করে নাই। কিন্তু এই কোশ্চেনটা বুঝছো, এই কোশ্চেনটা অনেক আগের মার্ক স্কিমের, হ্যাঁ, এই কোশ্চেনটা অনেক আগের ইয়ারের, যার জন্য এখানের মধ্যে ওই পয়েন্টটা নাই। এখন এখানে সিঙ্গেল, অ্যানসার রিভার্স করছে এখানে। ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে রিকোয়ার্স লেস অ্যামাউন্ট অফ ওয়ার্ডস এটা লিখলে পরে আমাদের অ্যানসারটা হবে, বুঝছো? যে অ্যানসারটা লিখে দিছি মাত্র, যে সিরিজের জন্য কম ওয়্যার লাগে, ওই জিনিসটা আমাদের আরো সেফ অ্যানসার। এই জিনিসটা তো অ্যাকচুয়ালি ভালো না, যে সিরিজের জন্য যে বলছে একটা সুইচ দিয়ে দোনোটা কন্ট্রোল করতে পারবে, এটা তো প্যারালেলও পসিবল। প্যারালেলও আমাদের মেইন সার্কিটের সুইচটা অফ করে দিলে কি দুইটা একসাথে অন অফ করা যায়, আর ইন্ডিভিজুয়ালি একটা অন রেখে আর একটা অফ করা যায়, ঠিক আছে? মাহফুজুরের কতটুকু শেষ হয়েছে হোমওয়ার্ক স্যার? স্যার 33 পেজ পর্যন্ত করছি এখনো। ঠিক আছে, ওটা করতে থাকো। হোমওয়ার্কটা Yes, আসলে sir. অনেক, পিডিএফটা আসলে বেশি বড়, আগের গুলা তো ওয়ান চ্যাপ্টার করে দিছে, এখানে একসাথে 4টা চ্যাপ্টার হয়ে যাওয়াতে অনেক কোশ্চেন হয়ে গেছে। হ্যাঁ স্যার, বেশি বড়। কিন্তু টাইম তো আমি অনেক দিছিলাম, যে ঈদের আগে তো এটা দিয়ে রাখছিলাম যে ঈদের সালামি হিসেবে। হ্যাঁ, স্যার শিখছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, বলো আজিজুল। ভাই কি বলতেছো, এটা জমা দেওয়ার টাইম, সাবমিশনের টাইম এটা? না না, সাবমিশনের টাইম তো বলতেছে যে 3 সপ্তাহ অলরেডি টাইম দিছি না, যে অলরেডি তো আমি তো ঘুমায় তোমাদের থাকি। ওই তো
ঋষিতা তো মনে করো যে ও দেওয়ার 2 দিন পরে মনে হয় সাবমিট করে দিছে হোমওয়ার্ক। ভাই আমি বলি এক সপ্তাহ আগে প্রিন্ট করছে, প্রিন্ট করে লিখতেছি আমি, আমার এই যে শেষ হয়ে যাবে, আমি কালকে পরশু দিন থেকে স্টার্ট করছি। এরপর তামিমও দিয়ে দিছে সলভ করে। ভাই আমি খাতায় লিখতেছি, খাতায়। ওই তো যে যেখানে লিখো শেষ তো করতে হবে আর কি। এখানের মধ্যে দেখি যে আজকে আমাদের ক্লাসে কতটুকু আমরা সলভ করতে পারি, দেন যদি আমাদের এরকম টাইম লাগে বা প্রবলেম যদি শেষ না হয় দেন তাহলে আমাদের টাইম একটু এক্সটেন্ড করতে হবে। আর 1 মিনিট ওয়েট করি, বাকি সবাই জয়েন করে ফেলুক, দেন আমরা শুরু করে দিব। আচ্ছা, যারা এতক্ষণ অলরেডি ফার্স্ট পার্টের ক্লাস করছো, তোমরা কি বলো যে তোমাদের ক্লাস কি ওই রেকর্ডেড ভিডিওস দিব নাকি লাইভ ক্লাস নিব? অনেকজন তো অনেকজনের ইয়ে দিছে অলরেডি, যে আজিজুল, এরপর মোনায়েজা, ওরা দুজন অলরেডি বলছে যে লাইভ ক্লাস নিতে। Yes, sir. ভাই Live লাইভ class. ক্লাস নাও, লাইভ ক্লাস লাইভ ক্লাস স্যার। রেকর্ড করে ওটা ইউটিউবে দিয়ে দিও, বাট লাইভ হ্যাঁ। ক্লাসটাই নাও। ওই তো ওইটা ইউটিউবে তো ওইটা দেওয়া হবে, ওইটা নিয়ে কোনো কনফিউশন না, ওইটা তো দিবই। কিন্তু ক্লাস কি লাইভ ক্লাস নিলে পরে তো সবার আর কি অ্যাটেন্ড করতে হবে আর কি, যে অ্যাটেন্ডেন্স কম দেখলে পরে তো তখন লাইভ ক্লাস নেওয়া মোটিভেশন থাকবে না, মেন যেটা। তাহলে ভাই আরেক সপ্তাহ দেখতে পারেন জিনিস। ঠিক আছে, ওকে। সো তাহলে অনেকজন এখানে জয়েন করে ফেলছে। সো আমাদের অ্যানসারটা আমরা এখন এক্সপ্লেইন করা শুরু করি। আমরা তো অলরেডি এটা বললাম যে আজিজুলকে মুবাশিরকে জিজ্ঞাসা করছিলাম, ও তো মনে হয় তখন শুনে নাই। সো এরপর আজিজুল বলছিল অ্যানসার, এরপর আমি বলে দিছি অলরেডি যে আর্থওয়্যার অ্যাকচুয়ালি কিভাবে সেফটি ডিভাইস হিসেবে কাজ করে। কি করবে? আর্থওয়্যার কানেক্টেড টু মেটাল কেসিং, যে আর্থওয়্যার মেটাল কেসিং এর সাথে কানেক্ট করা। কি হবে? ইফ কেসিং বিকামস লাইভ, মানে কি লাইভ ওয়্যার টাচেস দ্য কেস, এটা বললাম না যে লাইভ ওয়্যার যদি কেসিংটাকে টাচ করে তো তখন কি হবে? দ্য আর্থওয়্যার প্রোভাইডস আ লো রেজিস্ট্যান্স পাথ। সো লো রেজিস্ট্যান্স পাথ বানাই দিলে পরে কি হবে? আ লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোস। সো লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করলে পরে ফিউজটা ব্রেক হয়ে যাবে, আর মেল্ট হবে, আর ব্লো করবে, যেটাই বলো, দেন সার্কিটটা ইনকমপ্লিট হয়ে যাবে। তো তখন কি অ্যাপ্লায়েন্সটা আর ড্যামেজ হবে না। ওকে, সো তাহলে এই এক্সপ্লেনেশনটা আমি এখন পুরাটা লিখে দিব। এই এক্সপ্লেনেশনটাই তোমরা সব জায়গায় লিখবা। ওকে, সব জায়গায় কি এটা কোশ্চেন বুঝে লিখতে হবে বেসিক্যালি, কিন্তু আমি একটা স্যাম্পল অ্যান্সার তোমাদেরকে লিখে দিব। ওকে, এন্ড এখানের মধ্যে কি বলতেছে, কেন এই হিটারের জন্য আর্থওয়্যার লাগবে? বিকজ ইট হ্যাজ আ মেটাল কেসিং, মেটাল কন্ডাক্টস ইলেকট্রিসিটি। সো তাহলে আর্থওয়্যার কেন লাগবে? ইন অর্ডার টু অ্যাভয়েড ইলেকট্রিক শক। তো তাহলে এখানে তোমাদেরকে স্যাম্পল অ্যান্সারটা লিখে দেই, যে এক্সামে ফুল মার্কস পাওয়ার জন্য তোমাদের এমন টাইপের অ্যান্সার লিখতে হবে। সো হোয়াট উই উইল রাইট সামথিং লাইক দিস, যে the earthware provides, আচ্ছা earthware এর মাঝখানে গ্যাপ হবে, স্পেস দেই নাই ভুল। The earthware provides a low resistance path. The earthware provides a low resistance path for the current to flow. For the current to flow when the live wire touches the casing. When the live wire touches the casing. So এখানের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে দেখো কতগুলা পয়েন্ট কভার করছি। যেখানের মধ্যে দেখো provide the low resistance path, 1 মার্ক। ওকে, লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করে এখানের মধ্যে 1 মার্ক। দেন কখন করে? when the live wire touches the casing. ওকে, সো তাহলে অলরেডি আমরা 2 মার্ক পেয়ে গেছি 4 মার্কের মধ্যে। দেন এখানের মধ্যে কাজটা কি? সো a large amount of current flows. So a large amount of current flows. So a large amount of current flows
through the fuse which causes the fuse to melt, which causes the fuse to melt. তো ফিউজটা মেল্ট হলে কি হবে? ফিউজটা যদি মেল্ট হয়ে যায় সো তখন সার্কিট ইনকমপ্লিট হয়ে যাবে। সো the circuit becomes incomplete, thus avoiding damage to the appliance, thus avoiding damage to the appliance. So তাহলে এখানের মধ্যে আমরা আরো কয়টা পয়েন্ট কভার করলাম? এই যে লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোজ, এখানে হলো আমাদের আরেক মার্ক। দেন ফিউজের লো মেল্টিং পয়েন্ট ওয়ারটা মেল্ট করবে, এখানে আরেকটা মার্ক। সার্কিট ইনকমপ্লিট হয়ে যায়, আরো একটা মার্ক, 5 নাম্বার মার্ক অলরেডি। দেন ড্যামেজ থেকে বাঁচায় দিতেছে। সো তাহলে আমরা 6টা পয়েন্ট কভার করছি এখানের মধ্যে। দেখো এই যে পয়েন্টগুলা কি কি? দ্য আর্থওয়্যার প্রোভাইড, লাইভ ওয়্যার যখন নাকি কেসিংটাকে টাচ করে তখন কি করে? প্রোভাইডস আ লো রেজিস্ট্যান্স পাথ, সো লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে, ফিউজটা ব্রেক ডাউন করে, সো তাহলে সার্কিটটা কি হয়ে যায়? ব্রেক হয়ে যায়। ওকে, সো তাহলে এই সবগুলা পয়েন্ট আমরা কি করলাম? কভার করে ফেললাম। ওকে, সো এই অ্যানসারটা তোমরা সব জায়গায় এরকম ফলো করলে পরে তোমাদের মার্কস কাটা যাওয়ার পসিবিলিটি অনেক অনেক কম। ওকে, যে 4 মার্কের অ্যানসারের মধ্যে এতগুলি পয়েন্ট কভার করে রাখছি। অলরাইট, সো এটা দেন লেটস গো টু কোশ্চেন নাম্বার 7 তো না আর কি, সিরিয়াল ওয়াইজ যেটা আসে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে? দ্য ডায়াগ্রাম শোস দ্য লাইটিং সার্কিট ইন অ্যান অফিস। এই যে অল্টারনেটিং একটা পাওয়ার সাপ্লাই আছে। তো এখন the fuse is connected to the live wire. So এখন এটা একটা ল্যাম্প, এটা একটা ল্যাম্প, এটা একটা ল্যাম্প। এখন বলতেছে state 2 advantages of connecting the lamps in parallel rather than in series. প্যারালেলে কানেক্ট করলে কি হয়? The lamps can be turned on and off individually. হ্যাঁ, the lamps can be turned on and off individually. আর আরেকটা জিনিস কি? আর আরেকটা জিনিস হলো যে কি করা যাবে? voltage is regenerated for each lamp. যে প্রত্যেকটা ল্যাম্প তাহলে কি পাইতেছে? সেম ভোল্টেজ পাইতেছে না? যে প্রত্যেকটা ল্যাম্প তাহলে আমাদের সেম ভোল্টেজ পাইতেছে। দেন আবার আরেকটা অ্যাডভান্টেজ কি? যে একটা ল্যাম্প যদি নষ্ট হয়ে যায় বাকি ল্যাম্পগুলা ঠিকই চলতে থাকবে। ওকে, যে if one component goes out the others will still keep on working. সো তাহলে এখানে অনেকগুলা এখানে অ্যানসার আছে। সো লেটস সি এখানের মধ্যে মার্কস স্কিমে কি বলতেছে দেখো। এই যে can be switched, all be switched separately, others stay alight when one bulb blows. হ্যাঁ, সো তাহলে একটা নষ্ট হয়ে গেলেও বাকিগুলি চলতে থাকবে। আর আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হলো যে এটা যেন কি করতে পারে? ইন্ডিভিজুয়ালি অন অফ করা যায়। এখন বলতেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ 5 অ্যাম্পিয়ার ফিউজ? 5 অ্যাম্পিয়ার ফিউজটা কি করবে? ইট অ্যাক্টস অ্যাজ দ্য সেফটি ডিভাইস। দেন ফিউজ কিভাবে কাজ করে মাত্র লিখে আসছি যে ফিউজের ভিতর দিয়ে যদি কি করে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে তখন ফিউজের লো মেল্টিং পয়েন্ট ওয়ারটা কি হবে? গরম হয়ে মেল্ট হয়ে যাবে। সো তাহলে সার্কিট ইনকমপ্লিট করে ফেলবে। সো এই অ্যানসার গুলি বারবার কিন্তু একই টাইপের কোশ্চেন, ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভে একই অ্যানসার। যে এখানের মধ্যে দেখো ফিউজটা কি করে? ওভারহিটিং থেকে বাঁচায়, অর সুইচেস অফ দ্য সার্কিট, অর প্রিভেন্ট এক্সেস কারেন্ট টু ফ্লো। সো তাহলে ফিউজের কাজ গেল। কিভাবে কাজ করে এখানের মধ্যে বলছে যে কারেন্ট যদি একটা স্টেটেড ভ্যালু এক্সিড করে তখন কি হবে? ফিউজটা মেল্ট হয়ে যাবে। তো তখন সার্কিটটা কি করে ফেললো? ইনকমপ্লিট করে ফেললো। তো তাহলে দিস ওয়াজ দ্য অ্যান্সার। এরপরে বি নাম্বারে বলতেছে কি দেখো, সরি, বি নাম্বারে বলতেছে যে a label on the office computer include 230 volts 0.25 watt. Again power equals to current into voltage, then current এর ভ্যালু বের করতে হবে। এইসব ক্যালকুলেশন বারবার দেখানোর কোনো মানে নাই। ওকে, দেন ফিউজ কোনটা ইউজ করব? কারেন্টের ভ্যালু যেটা আসবে ওইটার ইমিডিয়েট বড় ভ্যালুটা ইউজ করব। কেন? ওইটাই বলবো যে the immediate larger value is the suitable fuse. ওকে, এখন বলতেছে some circuits
ইউজ আ সার্কিট ব্রেকার ইনস্টেড অফ এ ফিউজ। এখন বলতেছে সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ কি, ফিউজের থেকে সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ কি। একটা হলো ফিউজ আমাদের কি হয়, ফিউজ একবার যদি মেল্ট হয়ে যায় ওটাকে আবার রিপ্লেস করা লাগে না। কিন্তু সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ কি, সার্কিট ব্রেকারের একটা রিসেট বাটন আছে। হ্যাঁ, সার্কিট ব্রেকারের একটা রিসেট বাটন আছে, যে আমরা রিসেট বাটনটা প্রেস করলে সার্কিটটা কি হয়ে যাবে, আপনা আপনি আবার চালু হয়ে যাবে। ওকে, সো তাহলে কি লিখবো, যে সার্কিট ব্রেকারস does not need to be replaced, does not need to be replaced। আর আরেকটা জিনিস কি, ফিউজ কিন্তু একা কখনো কাজ করতে পারে না। হ্যাঁ, ফিউজের কি লাগে, ফিউজ রিকোয়ার্স অ্যান আর্থওয়্যার। ওকে, ফিউজের একটা আর্থওয়্যার লাগে ইন অর্ডার টু অপারেট কারেক্টলি। সো তাহলে ফিউজের একটা আর্থওয়্যার লাগে, কিন্তু সার্কিট ব্রেকারের কি লাগে না, কোনো আর্থওয়্যার লাগে না। সো তাহলে এখানে আরেকটা জিনিস কি লিখবো, সার্কিট ব্রেকার ডাজ নট নিড অ্যান আর্থওয়্যার। সার্কিট ব্রেকার্স does not need earthware। ওকে, সো এগুলার অ্যানসার গুলো আমরা দেখে আসি যে ঠিকঠাক মতো দিছি নাকি। যে পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ, দেন কারেন্টের ভ্যালু একটা আসলো, দেন যেই কারেন্টের ভ্যালু আসছে ওটার ইমিডিয়েট বড় রেটিং এর ফিউজটা ইউজ করব। দেন সার্কিট ব্রেকারস আর রিসেটেবল, মানে কি যে রিপ্লেস করতে হয় না, রিসেট করা যায়। দেন সার্কিট ব্রেকারস ওয়ার্ক ইনস্ট্যান্টলি, যে সার্কিট ব্রেকার অনেক তাড়াতাড়ি রেসপন্ড করতে পারে, যে একটু এক্সেস কারেন্ট হইলে সে কি করে ফেলবে, অফ করে দিবে সার্কিট। দেন সার্কিট ব্রেকারের কি লাগে না, আর্থওয়্যার লাগে না, অর সার্কিট ব্রেকারস আর মোর সেনসিটিভ। হ্যাঁ, এখন এই কোশ্চেন গুলা গেল। আই নো মোস্ট অফ ইউ, হ্যাঁ, মার্ক স্কিম দেওয়ার আগে যদি এই কোশ্চেনটা সলভ করে থাকো, বেশিরভাগ তোমাদেরই এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল গেছে। এই কোশ্চেনের অ্যান্সারটা এটা কে বলবা, এটা একজনকে জিজ্ঞাসা করি, এটা কে বলবা, কে বলবা, কে বলবা। স্যার এটা ডি হবে না? হ্যাঁ, অ্যান্সার হবে ডি, কিন্তু কেন বলো তো, অ্যান্সার ডি কেন হবে? স্যার পাওয়ারের ভ্যালু এক্সপোনেনশিয়ালি গ্রো করে, কারণ কারেন্ট বেশি বাড়লে কারেন্ট ইনটু ভোল্টেজ হলে পাওয়ারের ভ্যালু বেশি বাড়বে আস্তে আস্তে। শুধু ভোল্টেজ বাড়লেই পাওয়ার বেশি বেড়ে যাবে, কারণ কারেন্টের সাথে মাল্টিপ্লিকেশন হইতেছে। এই অ্যান্সার এটা আসলে একটু ঠিক আছে, কিন্তু এটা আসলে এরকম এই গ্রাফের সাথে এক্সপ্লেনেশনের মধ্যে যায় না। হ্যাঁ, যে তোমার পাওয়ার এটা এক্সপোনেনশিয়ালি এখানে বাড়তেছে না, দিস ইজ নট এন এক্সপোনেনশিয়াল গ্রাফ। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল গ্রাফ দেখতে এরকম নাই, এক্সপোনেনশিয়াল গ্রাফ যখন নাকি ইকুয়েশন গ্রাফ ম্যাথে করবা তখন পাবা। আচ্ছা, এই অ্যান্সারটা এখন যে বলতে পারবা তার জন্য আলাদা একটা গিফট দেবো এই আফটার দ্য ক্লাস। এই অ্যান্সারটা কেউ বলতে পারবা, যে এই এমসিকিউর অ্যান্সারটা হলো ডি। হ্যাঁ, এই এমসিকিউর অ্যান্সার হলো ডি, কিন্তু কেন, রিজনটা কে বলতে পারবা? আফিফা বলতে পারবা? স্যার আমি জানি, আমি জানি। জানো, বলো অসাফ। স্যার এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ভেলোসিটি গ্রাফের মতো স্যার। অ্যাক্সেলারেশন কারেন্ট ইনটু ভোল্টেজ কেমন? স্যার কারেন্ট ইনটু ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট দেয় হচ্ছে 1/r, ওইটা কনস্ট্যান্ট যদি থাকে, আর পি ভার্সেস ভেলোসিটির গ্রাফ দেয় হচ্ছে কারেন্ট, তো ওইটা কনস্ট্যান্ট থাকলে কারেন্ট বাড়তেছে, তো এটা গ্রাফে ভোল্টেজ, ভোল্টেজ ঠিক আছে, ঠিক বলতেছো হ্যাঁ, তুমি, যে voltage। পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, হ্যাঁ ভোল্টেজ কারেন্ট দিবে। কারেন্ট দিবে। হ্যাঁ, তো যদি কারেন্ট ভার্সেস ভেলোসিটি ভোল্টেজের ইয়ে থাকে হচ্ছে কনস্ট্যান্ট, মানে স্ট্রেট লাইন থাকে এর মতো, হ্যাঁ, দেন এটার কারেন্ট তো ইনক্রিজ করতেছে, দেন যদি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে, তো তাই এটা এরকম গ্রাফ। এক্সিলেন্ট। আচ্ছা, সো এখন অসাফ যে এক্সপ্লেনেশনটা বলছে, এটা আমি এখন এটার উপর একটু এক্সপ্লেনেশনটা আর একটু ভালো মতো বলে দেই, যে অ্যাকচুয়ালি কাজটা কি বলতেছে ও। এখানের মধ্যে দেখো, যে ফার্স্ট অফ অল আমাদের মাথায় ব্যাপারটা কি আসবে, উই উইল থিঙ্ক দ্যাট ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়বে, এটাই তো মেইন, যে আমরা যখন নাকি দেখি যে পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ। সো এখন হোয়াট ইফ ভোল্টেজ ইনক্রিজেস, ভোল্টেজ যদি বাড়ে তো তাহলে কি হবে, পাওয়ার বাড়বে, এটা তো আমরা বুঝতেছি। তো তাহলে ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়বে, কিন্তু বি আর সি তে কি করছে, বি আর সি তে
ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্ট পাওয়ারকে কি দেখাইতেছে, পাওয়ার দেখাইতেছে যে পাওয়ার ইজ ডিক্রিজিং। সো তাহলে এই দুইটা তো ভুল, অলরেডি বাদ। তো বি আর সি ইজ আউট অফ দ্য ইকুয়েশন, যে ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়বে এতটুকু আমরা জানি অ্যাটলিস্ট। ওকে, যে ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়বে, উই নো অ্যাটলিস্ট দিস। এখন ভোল্টেজ বাড়তেছে পাওয়ার বাড়তেছে, এতেও তো ভোল্টেজ বাড়তেছে পাওয়ার বাড়তেছে, ডি এর মধ্যেও ভোল্টেজ বাড়তেছে পাওয়ার বাড়তেছে। সো তাহলে এ কেন অ্যান্সার না? এটা অনেকজন আর্গু করতে পারো না যে ওয়াই ইজ এ নট দ্য অ্যান্সার। এ অ্যান্সারটা না কেন? বিকজ এখানের মধ্যে দেখো যে তোমাদের এটা এই হ্যাবিটটা পরে আরো গ্রো এটা করতেই হবে। সো ইভেন্চুয়ালি এই জিনিসটা তোমাদেরকে একবার আই হোপ ক্লাসে দেখাইছিলাম, এমন টাইপের জিনিস যে we will always try to compare with the equation of a straight line। হ্যাঁ, আমরা y equals to mx plus c এটার সাথে কম্পেয়ার করি। এখন এখানের মধ্যে দেখো যে এখানে তো প্লাস কিছু নাই, সো তাহলে এটা কত, 0। নাও এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, y intercept 0, সো তাহলে the graph will start from the origin। সো দোনোটাতে graph is starting from the origin, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। Then the voltage is plotted on the x-axis। হ্যাঁ, the voltage is plotted on the x-axis and the power is plotted on the y-axis। Okay, the voltage is plotted on the x-axis and the power is plotted on the y-axis। So আমরা straight line equation এ x এর কোএফিসিয়েন্ট কে আমরা কি বলি, x এর সাথে মাল্টিপ্লাইড ফর্মে যে থাকে এটাকে আমরা কি বলি, গ্রেডিয়েন্ট বলি না? সো x এর কোএফিসিয়েন্ট কে আমরা কি বলি, গ্রেডিয়েন্ট বলি। ওকে, সো এখন x এখানে কি বলে, ভোল্টেজের কোএফিসিয়েন্ট কে, কারেন্ট। সো তার মানে the gradient of power versus voltage graph, okay, the gradient of power versus voltage graph, power versus voltage graph will give us what? Will give us current। ওকে, মানে কার কইছে এটা? হ্যাঁ। সো এখন এখানের মধ্যে দেখো, ঠিক আছে, এখন তোমরা বলতে পারো আচ্ছা ঠিক আছে, তো সমস্যা কি, পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট, পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট কারেন্ট দেয়, ভালো কথা, বুঝলাম। তো সমস্যা কি হয়েছে এখানের মধ্যে দেখো যে if the graph is a straight line as it is drawn in A, হ্যাঁ, অপশন এ তে যে একটা স্ট্রেট লাইন ড্র করা আছে, হ্যাঁ, অপশন এ তে যে একটা স্ট্রেট লাইন ড্র করা আছে, এখন এখানের মধ্যে সমস্যাটা কি, একটা স্ট্রেট লাইন মানে কি, the gradient of a straight line is constant। হ্যাঁ, এটা কি? the gradient of a straight line is constant, কিন্তু আমরা তো একটা জিনিস জানি যে ভোল্টেজ বাড়লে কারেন্ট কি করবে, বাড়বে, রাইট? সো তাহলে ভোল্টেজ যত বাড়তেছে the current must also increase। ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়বে, এটা তো একটা ব্যাপার আছেই, কিন্তু ভোল্টেজ বাড়লে কারেন্টও কি করবে, বাড়বে না? ভোল্টেজ যদি বাড়ে কারেন্টও কি করবে, বাড়বে। এখন যদি কেউ জিজ্ঞাসা করো যে কেন এটা বলতেছি, তুমি দেখো যে আমরা কার জন্য গ্রাফ দেখতেছি, দিস ইজ ফর আ হোয়াট, ফিক্সড রেজিস্টর। সো এখন এখানের মধ্যে দেখো পাওয়ার ভোল্টেজ এগুলার কাহিনী দেখলাম না, সরি নাও আমরা আরেকটা জিনিস দেখতে পারি কি, ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, না? সো ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। সো এখন এখানের মধ্যে দেখো রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট হয়, রেজিস্ট্যান্স কি, ফিক্সড রেজিস্টর, ফিক্সড রেজিস্টর ইজ called a fixed resistor for a reason। কি রিজন? resistance will remain fixed, or resistance কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো তাহলে রেজিস্ট্যান্স হলো কনস্ট্যান্ট। সো এখন ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট কি করবে, বাড়বে। সো আমরা কি দেখলাম, ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়বে, ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়বে। সো তাহলে ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়তেছে, ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়তেছে, ভালো কথা, কিন্তু এইটা কেন ভুল, এটা কেন ভুল, বিকজ এখানে কারেন্টকে কি দেখাইতেছে, কারেন্টকে কনস্ট্যান্ট দেখাইতেছে। কিভাবে বুঝলাম কারেন্টকে কনস্ট্যান্ট দেখাইতেছে, লামিয়া বুঝতেছো কি বলতেছি, যে কেন এখানের মধ্যে বলতেছি যে the current is being shown as constant value, কেন, because the graph is a straight line। হ্যাঁ, গ্রাফটাকে স্ট্রেট লাইন হিসেবে শো করে তারা কি বলতেছে, গ্রাফটাকে স্ট্রেট লাইন হিসেবে শো করে তারা বুঝাইতে চাইতেছে যে কারেন্ট এখানে কি আছে, কনস্ট্যান্ট আছে, যে gradient equals to current
this is constant, but this is not true. কারেন্ট তো অ্যাকচুয়ালি কি হবে, ভোল্টেজ বাড়লে পরে কারেন্ট অ্যাকচুয়ালি কি করবে, বাড়বে না? ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট কি করবে, ইনক্রিজ করবে। সো হাউ ইজ দিস গ্রাফ দ্য কারেক্ট ওয়ান? এই গ্রাফটা কিভাবে কারেক্ট? এখানের মধ্যে দেখো এটা একটা কার্ভ। সো কার্ভের জন্য গ্রেডিয়েন্ট বের করতে আমরা কি করি, ট্যানজেন্ট ড্র করি। সো হিয়ার উই ড্র ট্যানজেন্ট, এইখানে উই ড্র ট্যানজেন্ট, এইখানে উই ড্র আ ট্যানজেন্ট। সো তাহলে ট্যানজেন্টের স্টিফনেস কি হইতেছে, আস্তে 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 বাড়তেছে না? যে ভোল্টেজ যত বাড়তেছে গ্রাফের কি হইতেছে, স্টিফনেসটাও বাড়তেছে। সো ভোল্টেজ বাড়তেছে মানে পাওয়ার বাড়তেছে, এটা তো গ্রাফ থেকেই দেখলাম। এন্ড ভোল্টেজ যত বাড়তেছে গ্রাফের কি হইতেছে, গ্রেডিয়েন্টও তত ইনক্রিজ করতে, সরি, ভোল্টেজ যত বাড়তেছে গ্রাফের গ্রেডিয়েন্টটাও কি করতেছে, তত বাড়তেছে না? সো তাহলে দিস ইজ মেইনটেইনিং বোথ দ্য কন্ডিশন, যে ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়ে, ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়ে। সো তাহলে বোথ দ্য থিংস আর রিপ্রেজেন্টেড ইন দ্য কারেক্ট ওয়ে ইন গ্রাফ বি। সো তাহলে এটার জন্য অ্যানসার কি হবে, অসাফ? দ্য অ্যানসার উইল বি ডি। ওকে, এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই জিনিসটা একটু কমপ্লেক্স, কিন্তু এই জিনিসটা আমাদের এরকম ডিটেইলড ওয়েতে চিন্তা করে অ্যানসার দিতে হয়, বুঝছো? এটা দিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? থাকলে এখন বলো, আমি এই জিনিসটা ক্লিয়ার করে নিতে চাচ্ছি। না ভাইয়া, ক্লিয়ার। কারো কোনো কনফিউশন নাই? শিওর? স্যার আমি তো বুঝলাম না, আমি করছিলাম হচ্ছে এমন ভাবে যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আর ভেলোসিটি টাইম গ্রাফের ওটা কম্পেয়ার করে করছিলাম এটা। ওই তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ভেলোসিটি টাইম গ্রাফের এটা কম্পেয়ার করে করছো, ওইটা বুঝছি, কিন্তু এখানের মধ্যে বেসিক কাজটা কি? এখানের মধ্যে বেসিক কাজটা হলো যে তোমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আর অ্যাসেলারেশন টাইম গ্রাফের যেমন কানেকশন না, হ্যাঁ, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে ভেলোসিটি দিবে, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে অ্যাসেলারেশন দিবে। ওরকম ভাবে যে তোমার এখানের মধ্যে ভোল্টেজ বাড়লে এই জিনিসটা যখন নাকি তোমরা আরেকটু বড় হবা, তোমাদেরকে আরেকটা ফর্মুলা দিয়ে ওটা বোঝানো হবে। হ্যাঁ, এখানের মধ্যে বেসিক কাজটা কি বলতেছে দেখো অসাফ, যে তোমার দুইটা জিনিস মাথায় রাখবা। কি কি? ভোল্টেজ বাড়লে পাওয়ার কি হবে, বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। সো ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়বে। সো গ্রাফ এ ও অ্যান্সার হইতে পারে, গ্রাফ ডি ও অ্যান্সার হইতে পারে। সো এখন ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়বে, সো তাহলে দুটোটা গ্রাফই কারেক্ট। এখন ভোল্টেজ বাড়লে আরেকটা জিনিস হয়, কি হয়? কারেন্ট। কারেন্ট কি করবে? ভোল্টেজ বাড়লে কারেন্ট কি বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। সো ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে। সো এখন উই উইল ওয়ান্ট টু সি যে কোন গ্রাফে এই জিনিসটা ঠিকমতো দেখানো। এখন আমাদের কারেন্ট, পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের সাথে কারেন্টের কানেকশন কি? পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের সাথে কারেন্টের কানেকশন হলো গ্রেডিয়েন্ট। হ্যাঁ, যে পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে অসাফ? পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট দিবে হলো কারেন্ট। ওকে, সো তাহলে as voltage is increasing the current will also increase. সো এখন কোন গ্রাফে দেখানো আছে যে কারেন্টটা বাড়তেছে or the gradient is increasing? কোন গ্রাফে শো করা আছে এটা? গ্রাফ এ তে নাকি গ্রাফ ডি তে? হ্যাঁ হ্যাঁ, ডিতে বাড়তেছে। তাহলে এর জন্য আমাদের গ্রাফ এটা অ্যানসার হবে না। ওকে, মাহফুজুর বুঝছো এটা? মাহফুজ? বুঝেছি স্যার। ওকে, আর বাকি কারো কোনো কনফিউশন আছে? আনিশা, কি কি কোনটা কি? হ্যাঁ, এটা জিনিসটা হচ্ছে কি, ওই যে কারেন্ট তো থাকবে না কোনো সময়, কারণ কি ভোল্টেজ বাড়লে তো কারেন্টও বাড়বে প্লাস হচ্ছে পাওয়ারও বাড়বে। এই জন্য এটা গ্রাফটা কি কার্ভ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, যে ভোল্টেজের ভ্যালু এখন 1 আছে, 2 হবে, 3 হবে, 4 হবে, এই জন্য কারেন্টের ভ্যালু 1 2 3 4 এরকম করে বাড়বে না? হ্যাঁ এরকম। আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই। তোমরা ইকুয়েশন গ্রাফ তো এখনো ও লেভেলসে ওঠার পরে করো নাই, কিন্তু একটা জিনিস করছো তোমরা, y = x²। এটার গ্রাফের শেপ দেখতে কেমন? তোমাদেরকে আমি এইটার অ্যানসার কে দিবা? এটার অ্যানসার জেরিন দিবা, জেরিন সুভা। তোমাদের অ্যানোটেশনটা অন করতেছি, এটা জেরিন শুধু অ্যানোটেট করে স্ক্রিনের মধ্যে দেখাও, যে অ্যানোটেশনটা অন করে দিতেছি।
ওয়েট, আচ্ছা অ্যানোটেশন অন করে দিছে। এখন জেরিন তুমি স্ক্রিনের মধ্যে এটা অ্যানোটেট করে দেখাও যে y ইকুয়ালস টু mx প্লাস c এর গ্রাফ দেখতে কেমন। এই যে আমি y ভার্সেস x, এটা গ্রাফের শেপ দেখতে কেমন হয় এই জিনিসটা একটু ড্র করো তো। জেরিন কে আসো? সুভা? সুভা কি ক্লাস জয়েন করে দূরে দূরে যা বসে থাকলে পরে তো সমস্যা। আচ্ছা এখানের মধ্যে আর কে আছে দেখি, লেটস সি কাকে জিজ্ঞাসা করা যায়। স্যার আমি করি। করো। এই তো এরকম শেপের দেখছো, অ্যানোটেশন করার পরে যে স্ক্রিনের মধ্যে একটা দাগ চলে আসছে না, যে y ইকুয়ালস টু x স্কয়ার গ্রাফের শেপ হলো দেখতে এরকম। ওকে, সো এখন উই ক্যান এক্সপ্লেইন ইট ইন দিস ওয়ে। যে দাঁড়াও এখন অ্যানোটেশনটা বন্ধ করে দেই, অ্যানোটেশন বন্ধ করে এটা রিমুভ করে দে, দেন আমি আঁকায় ফেলতেছি। ওকে, ওকে, সো এখন এখানের মধ্যে দেখো, লেটস সি যে অ্যাকচুয়ালি গ্রাফের শেপটা দেখতে কেমন হবে। y ইকুয়ালস টু x স্কয়ার গ্রাফের শেপ দেখতে এরকম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? y ইকুয়ালস টু x স্কয়ার গ্রাফের শেপ এরকম কেন? এটা তো সবাই জানো। ইয়েস স্যার। y ইকুয়ালস টু x স্কয়ার গ্রাফের শেপ দেখতে এরকম, এই জিনিসটা সবাই জানো, ভালো কথা। এখন তোমাদেরকে আমি আরেকটা ওয়েতে এটা এক্সপ্লেন করতে পারি। লেটস সি হাউ ইট ক্যান বি ডান। যে উই নো পাওয়ার ইকুয়ালস টু হোয়াট, কারেন্ট ইনটু ভোল্টেজ, নাকি? উই নো পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ, and we also know voltage is equal to current into resistance. হ্যাঁ, এখন এখানে আমি কারেন্টটাকে সাবজেক্ট করি। কারেন্ট ইকুয়ালস টু কি লেখা যায়? কারেন্ট ইকুয়ালস টু লেখা যায় ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, লেখা যায় না অনামিকা? কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স লেখা যায়? Yes, sir. ওকে, সো তাহলে এই জিনিসটা যদি হয় আই ওয়ান্ট টু সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ কারেন্ট। হ্যাঁ, সো তাহলে হোয়াট আই উইল ডু, যে পাওয়ার ইকুয়ালস টু, এখন কারেন্টের জায়গায় কি লিখবো, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই ভোল্টেজ। সো হোয়াট আই উইল গেট, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ স্কোয়ার্ড ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। না, what I am getting, power equals to voltage squared divided by resistance. Okay, so এখন এটা হলো আমার মেইন একটা ফর্মুলা, যে পাওয়ার ইকুয়ালস টু কি আসলো, ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। নাও লেট মি আস্ক ইউ সামথিং। হ্যাঁ, এইটার অ্যানসার দিবা কে? এটার অ্যানসার দিবা কে আছে? মিথিলা বলবা। ওকে, এটার অ্যানসার দিবা মিথিলা। যে y ইকুয়ালস টু x স্কয়ারের গ্রাফ তো আমরা দেখলাম, যে y ইকুয়ালস টু x স্কয়ারের গ্রাফের শেপ এরকম। হ্যাঁ, এখন y ইকুয়ালস টু x স্কয়ার বাই 2, এটার গ্রাফের শেপ দেখতে কেমন হবে? কোনো চেঞ্জ আসবে গ্রাফের শেপে? মিথিলা বুঝতে পারছি না ভাইয়া। কি গ্রাফের শেপে চেঞ্জ আসবে নাকি বুঝতে পারছো না? আচ্ছা, এখানের জন্য বেসিক্যালি কাজটা কি দেখো, 2 ইজ আ ফিক্সড ভ্যালু, রাইট? 2 হলো একটা ফিক্সড ভ্যালু, এটা বাড়বেও না কমবেও না। ওকে, সো হোয়াট উইল হ্যাপেন, যে গ্রাফের শেপে কোনো চেঞ্জ আসবে না, শুধু গ্রাফটা একটু স্কোয়াশড হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে আর কি। হ্যাঁ, y এর ভ্যালুগুলো আমাদের কমে যাবে। ওকে, সো তাহলে the shape of the graph will remain the same. Okay, the shape of the graph will remain the same because এখানের মধ্যে আমাদের কি 2 হলো একটা ফিক্সড একটা ভ্যালু, যে জিনিসটা কি হয় না, চেঞ্জ হয় না। ওকে, সো এখন এখানের জন্য দেখো, সো তাহলে আমরা যদি একটা কাজ করি, what we are doing, পাওয়ার আর ভোল্টেজের গ্রাফ আঁকবো না, আমরা পাওয়ার ভার্সেস ভোল্টেজের গ্রাফ আঁকবো।
সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে দেখো, পাওয়ার ভার্সেস ভোল্টেজের গ্রাফ আঁকবো। সো এখন এখানের মধ্যে কাজটা কি, ফর্মুলা মাত্র কি লিখছি, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ স্কয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্সটা কি, ফিক্সড একটা ভ্যালু, রেজিস্ট্যান্স ইজ লাইক দ্য ভ্যালু 2, যে নাম্বার 2, যে রেজিস্ট্যান্সটা কি ফিক্সড আছে না, যে দ্য রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট। ওকে, দ্য রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট। সো তাহলে পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখতে কেমন হবে, একদম y ইকুয়ালস টু x স্কয়ার গ্রাফের মতো না? পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখতে কেমন হবে, একদম y ইকুয়ালস টু x স্কয়ার গ্রাফের মতো, মানে the shape of the graph will be like this. ওকে, সো এখন আমাদের অ্যানসারের মধ্যে কি, এখন আমাদের অ্যানসারের মধ্যে শুধু পজিটিভ অ্যাক্সিস দেওয়া, হ্যাঁ, যে আমাদের অপশনের মধ্যে শুধু পজিটিভ অ্যাক্সিস দেওয়া। সো তাহলে পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের শেপ কেমন হবে, পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের শেপ হবে এরকম। ওকে, সো এর জন্য আমাদের অ্যানসারটা কি, এর জন্য আমাদের অ্যানসারটা হলো ডি। সো যেইভাবে করে তুমি তোমার লজিক মিলাও না কেন, ফাইনালি আমাদের অ্যানসারটা কি আসবে, দ্য অ্যানসার উইল বি ডি। এটা নিয়ে কি এখন কারো কোনো কনফিউশন বাকি আছে, যে তুমি ওই পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ স্কয়ার্ড এর ওই অপশনের মধ্যে যদি তোমার কনফিউজিং মনে হয়, ইনিশিয়ালি যে এক্সপ্লেনেশনটা দিছে ওই জিনিসটাই ফলো করতে পারো। ওকে, কিন্তু যার যেটা ইজি মনে হয় সে ওই অপশনটাই ফলো করবে। সো তাহলে ফাইনালি আমাদের অ্যানসারটা কি হবে, অপশন ডি। অলরাইট, সো তাহলে এটা হলো আমাদের এই কোশ্চেনের শেষ। এরপরে এখানের মধ্যে দেখি, মেইনস ইলেকট্রিসিটি ইজ ইউজড ইন সার্কিটস এট হোম, ডাবল ইনসুলেশন ইজ নিডেড। কখন লাগে ডাবল ইনসুলেশন, যখন নাকি কোনো আর্থ কানেকশন নাই। ওকে, যখন কোনো আর্থ কানেকশন নাই তখন আমাদের কি লাগে, ডাবল ইনসুলেশন লাগে। ওকে, দেন ফিউজ ইজ ইউজড। ফিউজ কি করে, ফিউজ আমাদের সার্কিট ওভারহিট করা থেকে বাঁচায়। ওকে, দেন সি নাম্বারে বলতেছে মোস্ট ল্যাম্পস এট হোম হ্যাভ দেয়ার ওন সুইচ, দিস ইজ বিকজ ল্যাম্পস আর কানেক্টেড ইন প্যারালেল। বাসা বাড়িতে আমরা কি করি, প্যারালেল সার্কিট ইউজ করি। ওকে, সো তাহলে এই কোশ্চেনটা গেল। দেন আমাদের কোশ্চেন নাম্বার 3, এখানের মধ্যে কি বলতেছে, দ্য ডায়াগ্রাম শোজ আ লাইটিং সার্কিট ইন আ হাউস। সো এখন 230 ভোল্ট কম্পোনেন্ট এক্স, দিস ইজ আ ফিউজ। সো এটা এই কোশ্চেনে যাইছে, কম্পোনেন্ট এক্স হলো ফিউজ। এখন বলতেছে ল্যাম্প প্যারালেলে কানেক্ট করার অ্যাডভান্টেজ কি, ইন্ডিভিজুয়ালি অন অফ করা যায়। সো একই অ্যানসার আমাদের বারবার। তো এখন এখানে কি বলতেছে, দ্য লাইটিং সার্কিট ইজ কানেক্টেড টু মেইন সাপ্লাই দ্যাট প্রোভাইডস অ্যান অল্টারনেটিং কারেন্ট, এক্সপ্লেইন হোয়াট ইজ মেন্ট বাই অল্টারনেটিং কারেন্ট, ইউ মে ড্র আ ডায়াগ্রাম টু হেল্প ইওর অ্যানসার। সো তাহলে অল্টারনেটিং কারেন্টের এখানে কাজটা কি, কারেন্ট দিস উইল বি লাইক আ ওয়েভ এন্ড হিয়ার ইজ টাইম। দেন এখানে কি বলবো, এখানের মধ্যে বলবো যে অল্টারনেটিং কারেন্ট ইজ আ কারেন্ট দ্যাট ফ্লোজ ইন মোর দ্যান ওয়ান ডিরেকশন। ঠিক আছে, সো তাহলে মোর দ্যান ওয়ান ডিরেকশনে কারেন্ট ফ্লো করলে পরে ওটাকে আমরা কি বলবো, অল্টারনেটিং কারেন্ট। সো এটা গেল এইখানে। এরপরে বলতেছে কি, ল্যাম্প ওয়াই ইজ রিমুভড এন্ড রিপ্লেসড উইথ আ লো এনার্জি ল্যাম্প। এখন বলতেছে when the low energy lamp is connected to a 230 volt supply, the current is কত, 0.15। সো ভোল্টেজ জানি, কারেন্ট জানি, এখন বলতেছে এনার্জির ভ্যালু বের করতে 7 ঘন্টায়। সো এনার্জি ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। একটু আগে এই ফর্মুলাটা লিখাই দিছিলাম। সো কারেন্ট ইজ 0.12, ভোল্টেজ ইজ 230 এন্ড টাইম ইজ 7 আওয়ার্স। সো আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য ইনটু 60 সো তাহলে ফাইনালি আমাদের যে এনার্জির ভ্যালু আসবে ওইটা। ওকে, এখন এখানের মধ্যে এইটার অ্যানসার তোমাদের থেকে জিজ্ঞাসা করব। ওকে, এইটার অ্যানসার ফার্স্টে কে বলবা, এইটার অ্যানসার মোনাইজা বলবা। ওকে, মোনাইজা বলবা এটার অ্যানসার যে the low energy lamp gives the same amount of light as lamp Y. ওকে, লো এনার্জি ল্যাম্পটা ল্যাম্প Y এর সমান লাইট দেয় বাট ইউজেস মাচ লেস পাওয়ার, যে অল্প ইনপুট পাওয়ার নেয় কিন্তু সেম অ্যামাউন্ট অফ আউটপুট দেয়। ওকে, তো এখন বলতেছে which row of the table compares the low energy lamp correctly to lamp Y. সো এখন মোনাইজা বলো অ্যানসারটা কি হবে।
স্যার বি হবে। বি হবে। বি তে কি বলছে? বি তে বলছে যে the voltage across the low energy lamp compared with that of lamp Y, voltage is the same and the current is low. So তুমি এটার অ্যান্সার বি কেন বলতেছো? রিজন কি? মোনাইজা, স্যার ভোল্টেজ সেম হবে না এন্ড কারেন্ট লো হবে এই কারণে। ভোল্টেজ সেম হবে কেন এটা ফার্স্টে বলো। Why is the voltage same? সেম সার্কিটে থাকলে তো স্যার কি যদি- সেম অ্যামাউন্ট অফ লাইট দিচ্ছে এই কারণে নাকি? Because কিন্তু they are circuit আছে না? connected in parallel. Since they are connected in parallel, কি পাবে? সেম ভোল্টেজ পাবে, রাইট? সো তাহলে প্যারালেলে কি পায়? সেম ভোল্টেজ পায় না? যে ল্যাম্প ওয়াই, এই ল্যাম্প, এই ল্যাম্প, এই ল্যাম্প সবাই কি পাবে? সেম ভোল্টেজ পাবে, রাইট? When something is connected in parallel with one another, তো দোনোজন কি পায়? সেম ভোল্টেজ পায়। এই জিনিসটা তো সার্কিটের ম্যাথের সময় শিখছো না? স্যার ওইটাও হয় না, সেম অ্যামাউন্ট অফ লাইট দিচ্ছে তাই। সেম অ্যামাউন্ট অফ লাইট দিচ্ছে, ওইটার জন্য আমাদের কাজ আছে, ওইটা একটু পরে বলতেছি। হ্যাঁ, সো ফার্স্ট এর এখানে মধ্যে কাজটা কি? ফার্স্ট এর এখানে কাজটা হলো যে the voltage is the same because they are connected in parallel. So first এ ভোল্টেজের এক্সপ্লেনেশনটা গেল। হ্যাঁ, ভোল্টেজের এক্সপ্লেনেশনটা গেল। সো তাহলে ভোল্টেজ সেম তো অপশন এ ও হইতে পারে, অপশন কি হইতে পারে? ডি ও হইতে পারে নাকি? অপশন এ এন্ড অপশন ডি দোনোটাতেই কি দেওয়া? সেম ভোল্টেজের অপশন দেওয়া, রাইট? সো তাহলে the answer can be B or D. সো তাহলে তোমার এক্সপ্লেনেশন ওয়াইজ সি আর এ ইকুয়েশন থেকে বাদ, সি আর এ অ্যান্সার হইতে পারবে না। সো বি অর ডি যে কোনো একটা অ্যান্সার হবে, ভালো কথা। সো এখন ওয়াই বি, ওয়াই নট ডি? বিকজ এখানের মধ্যে দেখো কি বলছে, পাওয়ার কি করতেছে? কম ইউজ করতেছে, রাইট? And we know what power equals to current into voltage. So এখন ভোল্টেজ হলো সেম। হ্যাঁ, ভোল্টেজ হলো সেম, এখন বলছে কম পাওয়ার ইউজ করে। সো ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয়, সো পাওয়ার কম হওয়ার জন্য কারেন্টকে কি হইতে হবে? কম হইতে হবে। বুঝতেছো কি বলতেছে মোনাইজা? ইয়েস স্যার কি বললেন? এখানের মধ্যে বলছি যে পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ। ওকে, পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ। এখন সিন্স ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট, ভোল্টেজ তো সেম, তুমি মাত্র বলছো যে ভোল্টেজ সেম, এন্ড রিজনটা আমি মাত্র বলে দিলাম কি? বিকজ দে আর কানেক্টেড ইন প্যারালেল। ওকে, সো ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট। এখন এখানের মধ্যে বলে দিছে কি? ইট ইউজেস মাচ লেস পাওয়ার। সো তার মানে পাওয়ার কি? কম, রাইট? সো পাওয়ারের ভ্যালু কম যদি হইতে হয়, সো পাওয়ার যদি কম হইতে হয়, তো তাহলে এখানে পাওয়ার কম হওয়ার জন্য কারেন্টের কি হইতে হবে? পাওয়ার কম হওয়ার কম জন্য হতে হবে। কারেন্টকে কম হইতে হবে। সো তাহলে দ্যাটস ওয়াই ভোল্টেজ ইজ দ্য সেম এন্ড পাওয়ার হলো কি বলে? কারেন্ট হলো লেস। সো তাহলে অ্যানসারটা কি হবে এখানের জন্য? দ্য অ্যানসার উইল বি বি, নট ডি। ওকে, দ্য অ্যানসার উইল বি বি এন্ড নট ডি। আজকের ক্লাসে তো মনে হয় একটা চ্যাপ্টারই শেষ হবে না, যে অবস্থা হইতেছে। লামিয়ার কতটুকু শেষ হয়েছে হোমওয়ার্ক? ভাইয়া পুরাটা শেষ। পুরাটা শেষ, ভেরি গুড। আজকে যেই রেটে যাচ্ছি মাত্র 17 পেজ, এখন তো আরো 150 এর উপর পেজ বাকি। না সমস্যা নেই, ভালো হইতেছে, মজাই লাগতেছে। স্যার সারা রাত ক্লাস নেন? হ্যাঁ স্যার, সমস্যা নেই। ওইটা তো আমার নিতে সমস্যা নেই। এখানের মধ্যে এমন একটা কাজ করা যায় যে কালকে সারাদিন ওরকম ম্যারাথন করা যায়, দেন হ্যাঁ, যাদের যে প্রবলেম রাত্রেবেলা ঘুমাই না, সমস্যা নেই। দেখা দিতে পারবা এরকম। ভাই এইসব ট্রিকি কোশ্চেন কতগুলা থাকে আমাদের পেপারে? এইগুলা যখন ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার দেখবা তখন ওখানের মধ্যে এটা পাবা।
জুমে ভাইয়া প্রিমিয়াম ক্লাস কিনে 10টা ফেলেন। করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস 10টা পর্যন্তই। হ্যাঁ, এরপরে যদি আমাদের শেষ না হয় দেন তাহলে তোমাদের টাইম ওরকম বাড়াই দেওয়া হবে। মনে তো হইতেছে না শেষ হবে, সো তাহলে এক্সটেন্ডেড টাইম তোমরা পাবা আর কি হোমওয়ার্ক জমা দেওয়ার। বাট স্টিল যত যত বেশি করে তোমরা এগুলা কোশ্চেন সলভ করবা তত তোমাদের মেইন এক্সামের মার্কস গুলি বাড়বে, এনহান্স হবে। কিন্তু ব্যাপারগুলো সবগুলাই সেম কনসেপ্ট থাকে না ভাইয়া? হ্যাঁ, কনসেপ্টের এটা অলমোস্ট সেম, সো এর জন্য আমি প্রথমের দিকে বেশি এক্সপ্লেন করে দিতেছি যেন পরের গুলিতে আমি বলতে পারি যে এই কোশ্চেনে এক্সপ্লেন করছিলাম, সো তাহলে তোমরা যেন আগের কোশ্চেন দেখে আবার কভার করে ফেলতে পারো, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে লেটস স্টার্ট। এর পরের কোশ্চেনে কি বলতেছে দেখি। যে কিচেন হ্যাজ আ ওয়াটার সাপ্লাই এন্ড ইলেকট্রিসিটি সাপ্লাই এন্ড ইলেকট্রিক লাইটিং। হ্যাঁ, যে একটা কিচেনের মধ্যে এইসব জিনিসগুলো আছে। তো এখন বলতেছে কি, এখন বলতেছে যে দেয়ার আর সেভারাল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইন দ্য কিচেন ইনক্লুডিং আ টোস্টার, আ কেটেল, আ ক্লোথস আয়রন, আ মাইক্রোওয়েভ ওভেন এন্ড আ ডিশওয়াশার। এখন বলতেছে ডিসকাস 3 হ্যাজার্ডস অফ ইউজিং ইলেকট্রিসিটি ইন দ্য কিচেন। হ্যাঁ, যে রান্নাঘরে ইলেকট্রিসিটি ইউজ করার ডেঞ্জার কি কি হইতে পারে। লেটস সি দ্য মার্কিং পয়েন্টস। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের আগের অ্যান্সার গুলো যে যখন আর্থ কানেকশন থাকে না তখন ডাবল ইনসুলেশন দরকার হয়। হ্যাঁ, যখন আর্থ কানেকশন থাকে না তখন ডাবল ইনসুলেশন দরকার হয়। দেন ফিউজ কখন ইউজ করি, যখন নাকি ওভার হিটিং অ্যাভয়েড করতে চাই। এরপরে প্যারালেলে কানেক্ট করা থাকে বাসাবাড়ির ল্যাম্প গুলা। তো তাহলে এইগুলা জিনিসের অ্যান্সার আমরা অলরেডি বলছিলাম। দেন ওইটা হলো একটা ফিউজ, যে কম্পোনেন্ট এক্স ছিল একটা ফিউজ। দেন প্যারালেলে কানেক্ট করার অ্যাডভান্টেজ কি, ইন্ডিপেন্ডেন্টলি অন অফ করা যায়। এরপরে অল্টারনেটিং কারেন্ট কি, যার ডিরেকশন চেঞ্জ হইতে থাকে কন্টিনিউয়াসলি। এরপর ওখানে এনার্জির ভ্যালু বের করতে বলছিল। দেন মাত্র যে মোনাইজা যে অ্যান্সারটা বলছিল যে অ্যান্সার হবে বি। কি জিনিস, যে দ্য ভোল্টেজ উইল বি দ্য সেম। কেন ভোল্টেজ সেম হবে, বিকজ দ্য ল্যাম্পস আর কানেক্টেড ইন প্যারালেল। এন্ড কেন কারেন্ট লেস হবে, বিকজ পাওয়ার হলো কম। সো তাহলে পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ। তো তাহলে ভোল্টেজ হলো কনস্ট্যান্ট, সো তাহলে পাওয়ার কমলে কারেন্টও কি হবে, কমবে। ওকে, নাও আমাদের এই কোশ্চেনটায় যে কি হ্যাজার্ডস অফ ইউজিং ইলেকট্রিসিটি ইন দ্য কিচেন। ঠিক আছে, রান্নাঘরে ইলেকট্রিসিটি ইউজ করার আমাদের ডেঞ্জার গুলি কি, যে ওয়াটার যদি কন্ট্যাক্টে চলে আসে কোনো ওয়েতে। হ্যাঁ, মনে করো ভিজা হাতে যে ডিশ ওয়াশারের ওখানে আর এখানের মধ্যে কি আমাদের রান্নাঘরে এরকম হাত ধুয়ে বা হাত যদি ভিজা থাকে তো তখন কি হইতে পারে, ইফ ওয়াটার কামস ইন কন্ট্যাক্ট উইথ ইলেকট্রিক্যাল সকেট অর প্লাগ অর সুইচেস, তখন কি হবে, যদি এটা হয় তো তখন যে আমাদের ওয়াটার ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এত ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, বাট স্টিল একটু হইলেও পারে। সো তাহলে আমাদের কি, যে ইলেকট্রিক শক খাওয়ার একটা বাজে রিস্ক থাকবে। ওকে, সো তাহলে এই জিনিসটা। দেন এমপি 2 তে কি বলতেছে, যে এমপি দিয়ে কি মার্কিং পয়েন্ট, এম দিয়ে হলো মার্কিং, পি দিয়ে পয়েন্ট। সো মার্কিং পয়েন্ট 1, মার্কিং পয়েন্ট 2, মার্কিং পয়েন্ট 3, এরকম অনেকগুলো তোমাকে অপশন দেওয়া আছে। এই 5টা অপশনের মধ্যে যে কোনো 3টা অপশন তুমি অ্যান্সারে দিলেই হবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি দেখো, আইডিয়া দ্যাট অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস উইথ আ হিটিং এলিমেন্ট রিচেস আ হাই টেম্পারেচার। যে হিটিং এলিমেন্ট, মনে করো টোস্টারের মধ্যে হিটিং এলিমেন্ট লাগে, ডিশ ওয়াশারের মধ্যে একটা হিটিং এলিমেন্ট লাগে। ইয়াল্লাহ, এটা কার নাম, কেমন একটা ইউজার নাম দেওয়া। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম, যে এরকম হিটিং এলিমেন্টের যদি টেম্পারেচার বেড়ে যায় তো তাহলে হাই টেম্পারেচারের জিনিস যদি টাচ করে তো তখন কি হবে, তখন আমাদের ইলেকট্রিক কি বলে হাতটা পুড়ে যাওয়ার এরকম রিস্ক থাকে। ওকে, রিস্ক অফ বার্নস। এরপরে আইডিয়া অফ ড্যামেজড ইকুইপমেন্ট, যে মনে করো এরকম মাইক্রোওয়েভ ওভেনের কেসিং মনে করো ভেঙে গেছে। হ্যাঁ, মাইক্রোওয়েভ ওভেনের কেসিং এরকম ভেঙে গেছে। আচ্ছা, এই ইউজারটা কে, যে 1GK8RBYKKI7390Y যে এটা তোমার একটু নামটা রিনেম করে ফেলো। হ্যাঁ, যে আসল নাম না দেখলে এরকম নাম দেখলে পরে ভয় লাগে। আচ্ছা, হ্যাকার হ্যাকার কে কে এটা, জানি না, হ্যাকার হইতে পারে হয়তো, মজা নিলাম। আবার চলে গেছে মনে হয়। হাই হাই।
নাম ঠিক করতেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক। সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, যে ড্যামেজড ইকুইপমেন্ট ওরকম টাচ করলে পরে কি হতে পারে, ইলেকট্রিক শক খাওয়ার এরকম রিস্ক থাকতে পারে। হ্যাঁ, দেন ওভারলোডেড কেবল, যে অনেকগুলা জিনিস অনেকগুলো অ্যাপ্লায়েন্স একসাথে কাজ করাইলে, যে এখানের মধ্যে দেখো যে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স এখানের মধ্যে, যে এখানের মধ্যে দেখছো প্রত্যেকটা সুইচ এরকম কি করা আছে, প্লাগ এরকম আলাদা আলাদা করা আছে। এখন আমরা যদি প্লাগ গুলাকে সবগুলা এরকম একসাথে নিয়ে আসি, হ্যাঁ, প্লাগ গুলা সবগুলা যদি এরকম একসাথে এরকম জটলা বাঁধায় ফেলে, তখন কি হয়ে যেতে পারে, ওরকম ট্যাঙ্গলিং হইতে পারে। হ্যাঁ, আর আমাদের ওরকম সার্কিটের মধ্যে আগুন ধরে যেতে পারে। সো এরকম সমস্যা হয়। এন্ড এখানের মধ্যে কি বলতেছে, আরেকটা হলো ট্রিপ হ্যাজার্ড, যে উষ্টা খাইতে পারে মানুষ। হ্যাঁ, যে ওরকম লম্বা একটা তার আছে, দেন ওখানের মধ্যে তারের মধ্যে কি করতে পারে, উষ্টা খায় পড়ে যেতে পারে। তো এর জন্য বলতেছে ডু নট ইউজ এক্সটেনশন কেবল। বুঝছো? তো তাহলে এই জিনিসটা হবে আমাদের the dangers of using electricity in kitchens. ওকে, সো এখানের মধ্যে আমাদের কি বলতে হবে, ম্যাক্সিমাম অফ 3 হ্যাজার্ডস আইডেন্টিফাইড, যে তিনটা হ্যাজার্ড, তিনটা অপশনে, যে অপশন আছে না আমাদের এখানে তিনটা 1 2 3 লেখা, এই যে 1 2 3। সো এই সিরিয়াল ওয়াইজ আমাদের কি করব, আমাদের তিনটা হ্যাজার্ডের এক্সপ্লেনেশন লিখে যাব। ওকে, এরপরে আবার ভাইয়া সেম। হ্যাঁ বলো মিথিলা। 3টা লিখতে হবে না 6টা লিখতে হবে? পয়েন্ট তো 6টা ছিল। পয়েন্ট 6টা, ওইটা মার্ক স্কিমের পয়েন্ট হলো 6টা। মার্ক স্কিমে তোমার কি, মার্ক স্কিমে তোমার অ্যালাউড অ্যানসার গুলার মধ্যে সবগুলো লিস্ট করা আছে। সো তুমি তোমার 3টা অ্যানসার দিবা এন্ড মার্কস হলো 6। সো তাহলে কি করতে হবে, তুমি হ্যাজার্ডের কথাটা বলবা, যে এইটা অ্যাভয়েড করতে হবে, কেন অ্যাভয়েড করতে হবে এটা বলবা। সো তাহলে আমি তোমাকে অ্যানসারটা লিখে দেই, দেখো যে লেট মি রাইট ইট ডাউন, যে ওয়াটার মাইট come in contact, get water might come in contact, water might come in contact with the appliance. So as water can conduct electricity, this should be avoided. This should be avoided. Okay, এরপরে আরেকটা জিনিস কি লেখা যায়, যে the cables may become overloaded, the cables may become overloaded. So overloaded হলে কি হবে, so risk of fire to break out. হ্যাঁ, risk of fire to break out. তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, এটা হইতে দিব না আর কি, মেইন যেটা। এরপরে যে আবার কি লেখা যায়, এখানের মধ্যে আরো কি কি পয়েন্ট ছিল, এরকম এরকম আমাদের হিটিং এলিমেন্ট ওলা কোনো ইকুইপমেন্ট কি হয়ে যেতে পারে, গরম হয়ে যেতে পারে। সো তাহলে ওখান থেকে হাত পা পুড়ে যেতে পারে। সো তাহলে এই সব জিনিস আমাদের অ্যানসার গুলোর মধ্যে লিখবো। বুঝছো মিথিলা? হ্যাঁ ভাইয়া বুঝেছি। ওকে, সো এরপর এখানে দেখো কোশ্চেন নাম্বার 2, এখানে যে কোশ্চেনটা, এটা একটু আগে সিমিলার টাইপ অফ কোশ্চেন আমরা করে আসছি। এখানের মধ্যে দেখো এটা কি, এফটা কি, এফ হলো আমাদের ফিউজ। হ্যাঁ, এখন বলতেছে গিভ 2 রিজনস ওয়াই প্যারালেলে কানেক্ট করা, যে তাদের কি ভোল্টেজ সেম এন্ড ইন্ডিভিজুয়ালি অন অফ করা যায়। তো তাহলে এগুলার অ্যাডভান্টেজ এগুলো লিখে ফেলবা। এখন বলতেছে হোয়াট ইজ দ্য কারেন্ট এট পি, এই পয়েন্ট পি হলো এখানে, দেখছো পয়েন্ট পি তে কারেন্টের ভ্যালুটা কত এটা চাইছে। তো এখন এখানে দেখো পয়েন্ট পি তো বিফোর রিচিং এনি জাংশন, যে জাংশনে রিচ করার আগ পর্যন্ত এখানে কি থাকবে, ফুল কারেন্ট থাকবে না। তো তাহলে কারেন্টটা দেখো এখানে টোটাল কারেন্ট আইপি
কিছু কারেন্ট যে 0.26 এখানে গেছে, 0.43 এই ব্রাঞ্চে গেছে, 0.17 এই ব্রাঞ্চে গেছে, 0.26 এই ব্রাঞ্চে গেছে, 0.26 এই ব্রাঞ্চে গেছে। সো তাহলে এখান দিয়ে 0.26, এখান দিয়ে 0.26, এখান দিয়ে 0.17, এখান দিয়ে 0.43 আর এখান দিয়ে 0.26। হ্যাঁ, সো তাহলে টোটাল কারেন্ট কত? সবগুলাকে প্লাস করলে পরে পাবো না? সো তাহলে টোটাল কারেন্ট এখানে কত আসে? 0.26 প্লাস 0.43 প্লাস 0.17 প্লাস 0.26 প্লাস 0.26। সো তাহলে 0.26 তিনটা প্লাস 0.43 প্লাস 0.17। সো তাহলে এটা কত আসে? 1.35। 1.38 সো তাহলে এটা কত? 1.38 সরি 1.38, সরি এটা কত আসবে? 1.38। ওকে, সো তাহলে পি এর ভিতর দিয়ে ওর পয়েন্ট পি তে কত কারেন্ট? 1.38 অ্যাম্পিয়ার। অলরাইট, এরপরে বলতেছে ফিউজ কিভাবে প্রোটেক্ট করে, এটা আমরা অলরেডি আগে লিখে আসছি। সো প্রিভিয়াস অ্যানসার, সো প্রিভিয়াস ওটা দেখে নিবা। পাওয়ার কারেন্ট ভোল্টেজ রিলেটেড ফর্মুলা এটা আমরা জানি। দেন ভোল্টেজের ভ্যালু বলে দিছে, এন্ড এল এ ল্যাম্প এল এর কারেন্ট কত? ল্যাম্প এল হলো এইটা, কারেন্ট কত? 0.26। সো তাহলে ল্যাম্প এল এর আমরা কারেন্ট জানি 0.26, যে পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ। এখন কারেন্ট হলো 0.26 এন্ড ভোল্টেজ হলো 230। তো তাহলে এখান থেকে আমরা পাওয়ার পাবো। ওকে, দেন এনার্জির ভ্যালু বের করতে বলছে। এনার্জি ইজ ইকুয়াল টু কি? কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। সো তাহলে কারেন্ট হলো 0.26, ভোল্টেজ হলো 230 আর টাইম হলো কত? 3 মিনিট। এখন মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য কি ইনটু 60 করতে হবে। ওকে, সো তাহলে এখান থেকে আমরা কি পাবো? উই উইল গেট দা ভ্যালু অফ এনার্জি। অলরাইট, এখন এই অ্যানসারটা তোমাদের মধ্যে থেকে একজন বলবে এটা ফারদিন। বলো, ফারদিন আছো না? ফারদিন, শকত, হ্যালো, কোশ্চেন জিজ্ঞাসা করলে তো রেসপন্ড করতে হবে ভাই। আচ্ছা, তো তাহলে এটার অ্যান্সার আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। এটা কাকে জিজ্ঞাসা করব? নাজিফা, বলো। হ্যাঁ, নাজিফা বলো, এখানের জন্য আমাদের এইটার অ্যান্সার কি হবে? নাজিফা আসো? নাজিফা, যে কথা কি শোনা যাইতেছে না? না রে ভাই, আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। ওকে, সো তাহলে এখানের মধ্যে তো কেউ অ্যান্সার দিতেছে না। আচ্ছা, এটা মুবাশিরা বলো। স্যার কোনটা? এই যে ই নাম্বারের এই যে কোশ্চেনে কি বলতেছে দেখো, দিস ডায়াগ্রাম শোজ অ্যানাদার লাইটিং সার্কিট, যে এখানে একটা লাইট বাল্ব আছে, দিস ইজ দা পাওয়ার সাপ্লাই। ওকে, তো এখন বলতেছে সুইচ 1 যে S1 আর সুইচ 2 হলো S2, এই যে S2 হলো এটা আর S1 হলো এটা। ওকে, ইয়েস স্যার, প্রথমটা ঠিক হবে। প্রথমটা ঠিক হবে কেন? তোমাকে আমি অ্যানোটেশন অন করে দিচ্ছি, তুমি অ্যানোটেট করে ডায়াগ্রামের মধ্যে দেখাও যে কেন হয়। ওকে, তো এখন দেখাও যে অ্যাকচুয়ালি প্রথমটা কেন ঠিক হবে। স্যার কিভাবে দেখাবো? তুমি স্ক্রিনের মধ্যে অ্যানোটেট করতে পারবা, স্ক্রিনের মধ্যে দাগ টানতে পারবা। এখন তুমি S2 এর পজিশনটা কোথায় হবে দেখাও। S2 টা কোন পজিশনে যাবে? পজিশন X এ যদি যায়, সো তাহলে সুইচটা কোথায় আসে?
যে এখানে আমি তোমাকে অ্যানোটেট করে দেখাই একটা, দেখো এই যে এর মধ্যে দেখছো এরকম একটা দাগ টেনে দিছে, এই যে সবার স্ক্রিনে আসতেছে না এখন? Yes, sir. ওকে, স্যার তাহলে এখানে দেখো আমি এখন অ্যানোটেশন এটা রিমুভ করে দিয়েছি, এখন ইয়ে আঁকো, কি বলে, মুবাশশিরা। সো এখানের মধ্যে কাজটা কি, যে S2 টা কোন পজিশনে, S2 is connected to position X, হ্যাঁ S2 is connected to position X, সো তাহলে এখন পজিশন X এ কানেক্টেড থাকলে কি হবে? স্যার দুইটা জয়েন হবে S2 আর X। সো সার্কিটটা কমপ্লিট এই হয়ে দুইটা গেছে। হলো আমাদের জয়েন করা, হ্যাঁ আজিজুল? সার্কিট কমপ্লিট হয়েছে, এই জন্য হ্যাঁ, এটা লাইট। তো এখন এখানের মধ্যে সার্কিটটা হলো কমপ্লিট, সো তাহলে কি করবে, লাইট বাল্বটা জ্বলবে, সো তাহলে দিস উইল বি আ টিক। ওকে, সো তাহলে ইয়েস স্যার। এই অ্যানসারটা গেল। দেন এর পরেরটার জন্য যদি অ্যানসারটা বলি, এর পরেরটার জন্য এখানের মধ্যে কি বলতেছে, যে সুইচ 1 উইল বি ইন পজিশন W, সো তাহলে সুইচ 1 ইজ ইন পজিশন W, সো এটা এরকম রেড কালার দিয়ে মার্ক করে দিলাম। ওকে, এখন সুইচ 2 টা কোন পজিশনে, পজিশন Y তে, সো তাহলে সুইচ 2 স্যার টা হলো, পরেরটা ক্রস হবে। এটা হলো পজিশন Y তে। সো এখন সার্কিটটা হলো ইনকমপ্লিট। এই সার্কিটটা যে ইনকমপ্লিট, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, সো তাহলে সার্কিটটা যে ইনকমপ্লিট, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। সো সার্কিট ইনকমপ্লিট হলে বাল্বটা জ্বলবে না, সো তাহলে দিস উইল বি আ ক্রস। ওকে, দেন এর পরেরটার জন্য যদি আমরা ড্র করি, এর পরেরটার জন্য কি বলছে, সুইচ 1 উইল বি ইন পজিশন Z, সো তাহলে Z এ এখানে আমরা কানেকশন করলাম, এন্ড সুইচ 2 উইল বি ইন পজিশন X, সো এখানেও কি সার্কিটটা ইনকমপ্লিট, রাইট মুবাশশিরা? ইয়েস স্যার তো কমপ্লিট। তাহলে এখানে সার্কিটটা ইনকমপ্লিট, সো তাহলে এখানেও কি হবে, ক্রস। এখানে যে সার্কিটটা ইনকমপ্লিট, এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে? হ্যাঁ হ্যাঁ আমার আছে। কনফিউশন আছে কেন? এখানের মধ্যে দেখো যে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার কাছে কি মনে হইতেছে, তোমার কাছে মনে হইতেছে যে W এর সাথে কানেকশন আছে, এরকম মনে হইতেছে যে S1 টা W এর সাথে কানেক্টেড, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো এটা তো আসলে আমাদের ডায়াগ্রামের মধ্যে বারবার করে চেঞ্জ করা যাচ্ছে না, বুঝছো? যে ডায়াগ্রামের মধ্যে তো বারবার করে চেঞ্জ করা যায় না, সো তাহলে ইউ উইল হ্যাভ টু ইমাজিন যে S1 টা W এর সাথে কানেক্টেড থাকলে এরকম থাকবে, এন্ড W থেকে কানেকশন সরায় যে S1 টাকে যদি Z এর সাথে কানেক্ট করতে চাই, নিতু S1 টাকে যদি Z এর সাথে কানেক্ট করতে চাই, সো তাহলে W এর সাথে কানেকশনটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বুঝছো? সো তাহলে ইউ উইল হ্যাভ টু ইমাজিন যে এখানে কি নাই, এখানে কোনো কানেকশন নাই। ওকে, ইয়েলো কালার দিয়ে যে মার্ক করে রাখছে, এখানে কি সার্কিটটা ইনকমপ্লিট। ওকে, এখানে কোনো কিছু নাই, সো তাহলে সার্কিটটা কি ইনকমপ্লিট না? সো তাহলে সার্কিটটা যদি ইনকমপ্লিট হয়, সো তখন কি হবে, লাইট বাল্বটা জ্বলবে না। ওকে, সো তাহলে এটা গেল। দেন ফাইনালি লাস্ট কোশ্চেন, যে এখানের মধ্যে S1 টা হলো Z এ কানেক্ট করা, এন্ড S2 টা হলো Y এ কানেক্ট করা। সো এখন হলো সার্কিটটা কমপ্লিট, যে এই নিচে দিয়ে এরকম গেল, দেন এখানে কানেক্টেড, এই যে পুরো সার্কিটটা কি কমপ্লিট আছে। সো তাহলে এখন লাইট বাল্বটা কি করবে, জ্বলবে। সো দিস উইল বি আ টিক। ওকে, সো তাহলে দিস ইজ দ্য অ্যান্সার টু দিস কোশ্চেন। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মিথিলা বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এরপরে এখানের মধ্যে দেখো কি বলতেছে, সাজেস্ট ওয়্যার দিস সার্কিট উড বি ইউজফুল ইন আ হাউস। তোমরা কি বাসায় বেড সুইচ ইউজ করো? ইয়েস স্যার। ভাইয়া তো তাহলে ওখানে বেড সুইচের আমাদের মেইন ফাংশনটা কেমন, যে আমাদের মেইন সুইচ বোর্ডের ওখানে তো কানেকশন একটা থাকে, ওখানে সুইচ অন অফ করলে পরে লাইট অন অফ হয়। আবার তুমি যখন নাকি তোমার মনে করো সুইচ বোর্ডটা, বাসার সুইচ বোর্ডটা তোমার বেডের থেকে দূরে, হ্যাঁ, তো এখন তুমি ওইখানের একটা এক্সটেনশন দিয়ে কি করো, আরেকটা কানেকশন করে রাখো ল্যাম্পটা, সো দ্যাট বেড সুইচ ইজ ক্লোজার টু দ্য বেড। সো তখন তুমি কি করতে পারো, বেডের ওখানে কাছে থেকে সুইচটাকে অফ করে ফেলতে পারো। সো তাহলে এটাকে বেড সুইচের ওখানের মধ্যে ইউজ করা যায়। ওকে,
দেন আবার আচ্ছা, এখানে স্টেয়ারকেসেও তো হয়। হ্যাঁ স্টেয়ারকেস, ওইটাই বলতেছিলাম যে স্টেয়ারকেসেও যে আমরা এরকম সিঁড়ি ঘরেও কি করতে পারি, এরকম টু ওয়ে সুইচ ইউজ করতে পারি। যে নিচতলা থেকে উপর তলায় যাইতে সময় আমি দেখতেছি আমি একদিন নিচে থেকে উপরে উঠবো, আমি দেখতেছি যে লাইট জ্বালানো নাই, তো তাহলে অন্ধকারে সিঁড়িতে উঠা হলো রিস্কি। হ্যাঁ, তো এর জন্য ওখানের মধ্যে কি করতে হয়, আমরা সুইচটা অন করলাম নিচে থেকে, সো তখন সুইচ অন হলো, আমরা উপরে যাই, এরপর আবার কি করে দিতে পারবো, সুইচটাকে অফ করে দিতে পারবো। ওকে, আর উপর থেকে নিচে নামবো, সো তখন আমি সুইচটাকে অন করে ফেললাম ওখানে, দেন উল্টা ডিরেকশনে নিচে নামলে পরে তখন আবার কি করতে পারবো, লাইট লাইট দেখে দেখে নিচে নামলাম, দেন আমি নিচে নামার পর আমার লাইটটা লাগবে না, সো তাহলে আমি সুইচটাকে অপোজিট ডিরেকশনে টার্ন করে দিলে এটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। ওকে, তো এরকম। তো এখন এখানের মধ্যে মার্ক স্কিমের অ্যানসারটা দেখে নেই কি বলতেছে। কি বলতেছে দেখো, প্যারালেলে কেন কানেক্ট করা হয়, যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, দে গেট দ্য সেম ভোল্টেজ অর ডিফারেন্ট জায়গায় যেন ইউজ করা যায়। ওকে, দেন আমাদের পয়েন্ট পি তে কারেন্টের ভ্যালু কত বের করছিলাম, 1.38, সো তাহলে ওইটা। এরপর বলতেছে কি ফিউজ কিভাবে কাজ করে, এটা তো স্কিপ করছে যে আগে করলাম, পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ, দেন পাওয়ারের ভ্যালু বের করছে, এনার্জির ভ্যালু বের করছে। এরপরে পিক ক্রস ক্রস পিক, এটাই তো আমাদের অ্যান্সার ছিল। দেন এটা কোথায় ইউজ করা যায়, করিডোরে ইউজ করা যায়, স্টেয়ারসে ইউজ করা যায়, বেসমেন্ট আর সেলারে ইউজ করা যায়, বেডরুম লাইট আর কিচেন লাইট হিসেবে ইউজ করা যায়, আর রুম উইথ টু ডোরওয়েজ। ঠিক আছে, অনেকগুলা জায়গাতে এরকম টাইপের আমাদের সার্কিট ইউজ করা যায়। ওকে, দেন আমরা এর পরে দেখি, পরে কোশ্চেনে কি বলতেছে যে all metals are good conductors of electricity, which of these non metals can conduct electricity? কে এখানের মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, কার্বন। কার্বন, when it is in the form of গ্রাফাইট। না, গ্রাফাইটের স্ট্রাকচারে থাকলে পরে তখন কি করে, গ্রাফাইটের যে হেক্সাগোনাল যে এরকম স্ট্রাকচার গুলি ছিল ওগুলার প্যারালেল অ্যাক্রসে কিন্তু পারে না, প্যারালেল টু দা লেয়ার্স কি করতে পারে, প্যারালেল টু দা লেয়ার্স ওই জিনিসটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ওকে, সো তাহলে এখানের জন্য অ্যান্সার হবে আমাদের কার্বন, সরি এখানের জন্য অ্যান্সারটা হবে আমাদের কার্বন। এরপরে a current in a metallic conductor is a flow of what, Azizul? A current in a metallic conductor is a flow of নেগেটিভলি চার্জ ইলেকট্রন। negatively charged electrons. দাঁড়াও এক মিনিট, ওকে, সো তাহলে এটার জন্য বি নাম্বারের জন্য অ্যান্সার হবে নেগেটিভলি চার্জড ইলেকট্রনস। এরপরে সাম মেটালস এন্ড অ্যালয়েস আর ম্যাগনেটিক, হুইচ অফ দিস ইজ ম্যাগনেটিক, এটা জানলে ভালো, না জানলে এটা ম্যাগনেটিজম চ্যাপ্টারে শিখে ফেলতে হয়। এটার অ্যান্সার হবে স্টিল। ওকে, স্টিল ইজ আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এরপর এই জিনিসটা আমরা এখন স্কিপ করব, এটা ম্যাগনেটিজম চ্যাপ্টারে এটা উমামি দেখাইছিল আমাকে। হ্যাঁ, তো তাহলে এই জিনিসটা এখন না, এটা আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়বো, কিন্তু এমনিতে অ্যানসারটা বলে রাখি, এখানের জন্য অ্যানসারটা হবে আমাদের, অ্যানসারটা কোনটা হয় দেখি, এক্সপেরিমেন্ট করা আছে না? হ্যাঁ এটা তো পরে আমরা পাবো, আছে না? হ্যাঁ হ্যাঁ আছে, ম্যাগনেটিজম চ্যাপ্টারে এটা পাবো। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 7 এর এখানে দেখো, ফিলামেন্ট ল্যাম্প ইজ কানেক্টেড টু আ ব্যাটারি। ওকে, the lamp is switched on and the data logger records the current, the graph shows the results from the data logger। এইখানের মধ্যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি এখন এক্সপ্লেন করব একটু, এটা যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো। ওকে, যে এখানের মধ্যে দেখো কারেন্টটা, যে টাইমটা তুমি খেয়াল করো, 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে কারেন্টের কত বড় ফ্লাকচুয়েশন হয়েছে। ফার্স্টে সুইচ অফ থাকতে সময় কারেন্ট 0, then the current is very high, যে 0.4 অ্যাম্পিয়ারে গেছে, দেন আবার কারেন্টটা এরকম গ্র্যাজুয়ালি কমে কি করলো, কনস্ট্যান্ট হয়ে গেল। হ্যাঁ, সো তাহলে অ্যাকচুয়াল কারেন্টের ভ্যালু কত, অ্যাকচুয়ালি কারেন্টের ভ্যালু হলো 0.2,
ওকে, অ্যাকচুয়ালি কারেন্টের ভ্যালু থাকার কথা কত 0.2 অ্যাম্পিয়ার, কিন্তু সুইচ অন করার একটু পরে, হ্যাঁ সুইচ অন করার সাথে সাথে দা ভ্যালু অফ কারেন্ট ইজ ম্যাক্সিমাম, যে হঠাৎ কারেন্টটা বেড়ে যায়, দেন আবার কারেন্টটা কি করে ইনিশিয়ালি কি বলে গ্র্যাজুয়ালি কি করে কমতে 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 অ্যাকচুয়ালি যতটুকু ভ্যালু হওয়ার দরকার ওখানে ফেরত আসে। ওকে, সো তাহলে এই জিনিসটা তোমাদের কোশ্চেনের মধ্যে পাবা, অনেক জায়গায় কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে যে why is there a risk, হ্যাঁ why is there a risk for a lamp to explode, or why is there a risk for a lamp to explode, or কি বলে or for the fuse to burn when it is turned on, যে হঠাৎ মাত্র চালু করার পর কেন রিস্ক অফ বার্নিং or রিস্ক অফ ড্যামেজ সবচেয়ে বেশি থাকে, বিকজ দাঁড়াও 1 মিনিট, আচ্ছা তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ইমিডিয়েটলি সুইচ অন করার পর আমাদের একটা ল্যাম্পের ড্যামেজ হওয়ার রিস্ক থাকে সবচেয়ে বেশি, এই জিনিসটা জিজ্ঞাসা করে। সো তাহলে এটার জন্য আমরা অ্যানসারটা কি বলবো, এটার জন্য আমরা অ্যানসারটা বলবো যে টার্ন অন করার সবচেয়ে শুরুর টাইমে কি থাকে কারেন্টের ভ্যালুটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে, দ্যাটস ওয়াই দেয়ার ইজ আ রিস্ক অফ ইট টু ব্লো অর ব্রেক। সো এখন এখানের মধ্যে বলতেছে ডেসক্রাইব ইন ডিটেইল how the current varies with time, হ্যাঁ refer to the data from the graph in your answer। সো এখন এখানের মধ্যে আমি অ্যানসারটা বলতেছি, এই জিনিসটা সবাই একটু ভালো মতো ফোকাস করো। ওকে, এই যে এই অ্যানসারটা এগুলো তোমাদের গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন গুলি অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো ফার্স্টে এখানের মধ্যে দেখো, লেট মি জুম ইট ইন, যে এখন আরো ভালো মতো দেখা যাচ্ছে। ওকে, সো এখন এখানের মধ্যে জিনিসটা দেখো, ওকে, যে কারেন্ট ইনিশিয়ালি টাইম 0 কারেন্ট 0, দেন কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালু কত পায়, the maximum value of current is 0.4 ampere। ওকে, the maximum value of current is 0.4 ampere যখন টাইমের ভ্যালু কত, এখানে যদি আমরা টাইমের ভ্যালুটা দেখি, what is the value of time, টাইমের ভ্যালুটা কত এখানে 0.4 আসে, সরি 0.04 না নাকি, এখানের মধ্যে দেখি আমরা গুণে দেখি যে এখানে 10টা ঘরে 0.04 ঠিক আছে। তো তাহলে 10 ঘরে হলো 0.2, সো তাহলে 2 ঘরে কত হবে 0.04। সো তাহলে আমরা এখানের জন্য কি বলবো, এখানের জন্য বলবো যে initially when the time for time 0 the current is 0, when and then the current increases rapidly, then the current increases rapidly from 0 ampere to কত 0.4 ampere in what amount of time 0.04 সেকেন্ড। ওকে, 0.04 সেকেন্ডের মধ্যে কি হইতেছে কারেন্টের ভ্যালুটা 0.4 অ্যাম্পিয়ার রিচ করে ফেলছে। ওকে, এরপর কি হইছে, then the value of current decreases gradually, right, then the value of current is decreasing gradually and decrease করে করে কত ভ্যালুতে আসছে, ডিক্রিজ করে করে আমাদের 0.2 অ্যাম্পিয়ারে ফেরত আসছে। হ্যাঁ, যে কারেন্টের ভ্যালুটা ডিক্রিজ করে করে কততে আসছে 0.2 অ্যাম্পিয়ারে, ডিক্রিজ করে আসতে আসতে কতটুকু সময় লাগলো, এখানে আমরা টাইমটা দেখি যে দিস ইজ দ্য টাইম 0.5 না, অ্যাকচুয়ালি 0.5 এর একটু আগে, বুঝছো, যে 0.48 সেকেন্ড, 0.48 সেকেন্ডের সময় কি হয়েছে, 0.48 সেকেন্ডের সময় কারেন্টটা কমতে 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 কত হয়ে গেছে 0.2 অ্যাম্পিয়ারে চলে আসছে। দেন ফ্রম দেয়ার অনওয়ার্ডস দ্য ভ্যালু অফ কারেন্ট রিমেইনড কনস্ট্যান্ট। ওকে, এরপর থেকে আমাদের কারেন্টের ভ্যালুটা কি আছে কনস্ট্যান্ট আছে, কত ভ্যালুতে কনস্ট্যান্ট 0.2 অ্যাম্পিয়ারে। সো লেটস সি যে অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনে কি বলতেছে।
ওকে, মার্ক স্কিমের পয়েন্টগুলো আমরা দেখে নেই। মার্ক স্কিমটার মধ্যে যাই। সো এটা ছিল আমাদের ওই অ্যানসারটা, এমসিকিউ গুলা। নাও এই যে এখানের মধ্যে দেখি, ফার্স্ট অফ অল কারেন্ট ইনক্রিজেস ডিউরিং ফার্স্ট 0.04 সেকেন্ড টু আ ম্যাক্সিমাম অফ কত 0.4 অ্যাম্পিয়ার। সো ফার্স্ট এর পয়েন্ট এটা বললাম যে কারেন্ট ইনিশিয়ালি বাড়তেছে ফর হাউ মাচ টাইম 0.04 সেকেন্ড এন্ড বেড়ে কত হয়েছে 0.4 অ্যাম্পিয়ার। দেন the increase টা কি ছিল, increase টা ছিল লিনিয়ার, যে the graph was a straight line না। এরপরে কি হয়েছে, then current drops for the next 0.44 সেকেন্ড, যে 0.44 সেকেন্ড ধরে সে কি করছে, ডিক্রিজ করছে। যে এখানের মধ্যে দেখো ব্যাপারটা ওরা কি বলতেছে, যে 0.4 সেকেন্ড থেকে কমা শুরু করছে এন্ড কতক্ষণ পর্যন্ত কমছে 0.48 সেকেন্ড পর্যন্ত। তো তাহলে কতটুকু টাইম পাস হয়েছে 0.04 থেকে 0.48। তো তাহলে কতটুকু টাইম পাস হইলো 0.44 সেকেন্ড পাস হইছে না। তো তাহলে ওইটা বলতেছে ওরা। ওকে, তো তাহলে 0.44 সেকেন্ড ধরে কমছে, অর the value of current drops by 0.48 সেকেন্ড। এন্ড এই ডিক্রিজটা, 0.04 এর জায়গায় এই যে ডিক্রিজটা দেখো, সরি আইপ্যাডের চার্জও চলে যেতেছে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে ডিক্রিজটা হইতেছে, এই ডিক্রিজটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? এটা কি স্ট্রেট লাইন নাকি একটা কার্ভ? কার্ভ, নন লিনিয়ার কার্ভ। সো তাহলে দ্য ডিক্রিজ ইজ নন লিনিয়ার। ওকে, ডিক্রিজটা হবে নন লিনিয়ার। সো তাহলে এই কথাটা বলছে যে the current decrease is non-linear and finally a final current, যে ফাইনাল কারেন্ট কনস্ট্যান্ট ভ্যালু কত 0.2 অ্যাম্পিয়ার is continued from then onwards, যে 0.4 সেকেন্ডের পর থেকে এই যে 0.4 এর জায়গায় 0.5 ও অ্যালাউ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা কত 0.48। ওকে আজিজুল, তুমি যেটা বলছিলে 0.5 ওইটা লিখলেও সমস্যা নাই, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা কত 0.48। ওকে, সো তাহলে এখানের মধ্যে এই ভ্যালুটা যে 0.48 সেকেন্ড থেকে এরপরে কি থাকতেছে, the value of current is constant। ওকে, সো এইটা। সো গ্রাফের এক্সপ্লেনেশনটা কারো কোনো কনফিউশন আছে এটা বুঝতে? না ভাই, ইজি ছিল। মুতাসিম বুঝছো? জি ভাই বুঝছি। ভেরি গুড। এটার আনসারটা একটু লিখে দাও না। এটার অ্যানসারটা লিখে দিব? এটার অ্যানসারটা লিখতে গেলে তো টাইমটা শেষ হয়ে যাবে। এটার অ্যানসারটা আমি লিখে, এটার অ্যানসারটা লিখে আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব না একটা স্ক্রিনশট। ওকে, আমি এরপরে এই কোশ্চেনের বাকি পার্ট দুইটা এক্সপ্লেন করে আজকের জন্য শেষ করে দিব। ওকে স্যার ফিজিক্সে এইরকম গ্রাফ ছাড়া অন্যরকম গ্রাফে কোশ্চেন পেপার আছে? হ্যাঁ, অনেক আছে। এগুলো অন্য অন্য চ্যাপ্টারের জন্য অনেকগুলা গ্রাফ পাবা, বুঝছো? প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আমাদের গ্রাফ রিলেটেড। আচ্ছা, অনেকগুলো একটা এক্স ওয়াই এক্সিস গ্রাফ, আর একটা অনেকগুলো অসিলেশন গ্রাফ, অনেকগুলো ওইসব গ্রাফ ও লেভেল আছে? না, অসিলেশনের ওইসব গ্রাফ ওগুলো ইয়েতে পাবা। অসিলেশনে কয়টা ওয়েভস এর চ্যাপ্টারে পাবা, কিন্তু মেইনলি ওইসব এ লেভেলস। ঠিক আছে। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে দেখো, the battery has a voltage of 12 volts, the lamp reaches its normal operating temperature after a short while। বলতেছে state the current in the lamp when it is at a normal operating temperature। তো নরমাল অপারেটিং টেম্পারেচারে কারেন্টটা কি হবে, কনস্ট্যান্ট ভ্যালু যেটা কত 0.2 অ্যাম্পিয়ার। ওকে, নরমাল অপারেটিং টেম্পারেচারে যে আফটার ইট হ্যাজ কুল ডাউন দেন সে কি করবে, নরমাল অপারেটিং টেম্পারেচারে চলে আসছে। সো তাহলে দ্য কারেন্ট উইল বি দ্য কনস্ট্যান্ট ভ্যালু হুইচ ইজ 0.2 অ্যাম্পিয়ার। দেন ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স রিলেটেড ফর্মুলা কি, ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। দেন বলতেছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে। সো ভি ইকুয়ালস টু আই আর, সো আর ইকুয়ালস টু কি হবে ভি বাই আই। তো এখন ভোল্টেজের ভ্যালুটা কত 12 এন্ড কারেন্টের ভ্যালুটা হলো 0.2। সো ভোল্টেজ ইজ 12, কারেন্ট ইজ 0.2। সো তাহলে এটা কত আসে, এটা আসে আমাদের
60 ohm. So তাহলে this is 60 ohm. 60 ohm. Then বলতেছে power, current and voltage related formula কি? Power equals to current into voltage. Then বলতেছে power এর ভ্যালু বের করতে, এখানে কারেন্ট কত? কারেন্ট হলো 0.2 and voltage হলো 12. So তাহলে this gives us what? 2.4, right? 2.4. এই যে এখানের মধ্যে এই কোশ্চেনটা যেটা তোমাদেরকে কোশ্চেন পড়ার আগে বলতেছিলাম যে suggest why filament lamp is most likely to fail when it is first switched on. কেন? বিকজ প্রথমে কি কারেন্টের একটা হঠাৎ স্পাইক দেখা দেয় না, যে প্রথমে ইনিশিয়ালি কি থাকে কারেন্টের ভ্যালুটা অনেক বেশি বেড়ে যায়। সো এই জিনিসটাই যে দেখো filament heats up very quickly at the start causing it to melt or break. ওকে, সো তাহলে এর জন্য একটা লাইট বাল্ব চালু করার ফার্স্ট এর সময় সবচেয়ে কি থাকে বেশি রিস্ক থাকে যে কি হইতে পারে আমাদের ফিলামেন্টটা পুড়ে যেতে পারে, বিকজ ইনিশিয়ালি কারেন্টের ভ্যালুটা কি থাকে সবচেয়ে বেশি। ওকে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তাহলে এটা প্রিভেন্ট করে কিভাবে? এটা প্রিভেন্ট করার জন্য আমাদের আসলে ওয়ে নাই। এর জন্য আমাদের এরকম ফিলামেন্টে এরকম টাইপের ম্যাটেরিয়াল দিয়ে বানাইতে হয় যেন মেল্টিং টেম্পারেচার একটু বেশি থাকে, তাহলে যেন কারেন্ট একটু বেশি ফ্লো করলেও, হ্যাঁ, এর জন্য জানি কারেন্ট একটু বেশি ফ্লো করলে পরেও এটা না পুড়ে যায়। ফিউজ, হ্যাঁ ফিউজ ইউজ যদি করি তাহলে কি ভালো হবে না? ফিউজ ইউজ করলেও এখানে কোনো মধ্যে কোনো লাভ নাই। যে ফিউজে কি হয়, ফিউজের ব্যাপারটা একটু আগে সার্কিট ব্রেকার আর ফিউজের মধ্যে কি দেখে আসছি যে ফিউজের একটু সার্টেন টাইম লাগে, হ্যাঁ, একটু বিল্ড আপ টাইম লাগে, যে একটু কিছুক্ষণ এক্সেস কারেন্ট ফ্লো করার পর দেন সে কি করতে পারে ফিউজটা মেল্ট হইতে পারে। কিন্তু এখানে তো উইদিন আ স্প্যান অফ হোয়াট, উইদিন আ স্প্যান অফ 0.04 সেকেন্ড, উইদিন আ স্প্যান অফ 0.04 সেকেন্ড আমাদের কারেন্টের ভ্যালুটা ফ্লাকচুয়েট করে আবার নিচে নেমে আসতেছে। যে 0.5 সেকেন্ডের মধ্যে কারেন্ট আবার কি হয়েছে নরমাল কারেন্টের ভ্যালুতে চলে আসছে। সো তার মানে কি দা ভ্যালু অফ টাইম অর টাইম যতক্ষণ স্প্যান আছে এই জিনিসটা এত বেশি না। ওকে, সো তাহলে ফিউজ এত তাড়াতাড়ি আমাদের সেভ করতে পারবে না, বুঝছো নিতু? সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার এই জিনিসটা পারবে, কিন্তু এখানের মধ্যে ব্যাপারটা কি আমরা সুইচ অন করব সার্কিট ব্রেকার হঠাৎ করে নিচে নেমে যাবে, তো আমাদের কাছে মনে হবে যে লাইট বাল্ব বুঝে নষ্ট হয়ে গেছে, এরপর আবার সার্কিট ব্রেকার অন করব, এরপর আবার একই কাহিনী, বুঝছো? আচ্ছা, সো তাহলে এখন আমাদের লেস দেন 1 মিনিট আছে। সো তাহলে এটা শেষ হয়ে যাওয়ার পর আর কোনো সেশন খুলবো না আজকে। ওকে, সো এখন তোমাদের ওই হোমওয়ার্কের ডেডলাইন ওই জিনিসটা আমি দেখি যে কালকে তোমাদের কোন একটা ক্লাস নেওয়া যায় নাকি, ওই জিনিসটা আমি গ্রুপে একটু পরে কথা বলবো। ওকে, এন্ড তোমাদের 1 উইকের একটা টাইম দিব আর কি, যে একটা এক্সটেনশন দিব যেন তোমাদের হোমওয়ার্ক সবার কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? স্যার 170 পেজ সবগুলা করতে হবে, সব ম্যাথ সবগুলা? না, যেগুলা রিপিট কোশ্চেন আসছে ওগুলো স্কিপ করবা, সমস্যা নেই।